ওকে, আসিফ ভাই লিখেছেন একদম ওকে, তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা তো সামনে থেকে আগে। সো আমরা আজকে শুরু করবো হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে লেকচারের ইয়া হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন এবং সেন্টেন্স কারেকশন। এখানে একটু এটা এমন ভাবে লেখা হয়ে গেছে, এটা একটু ঠিক করে বলবেন। ট্রান্সফরমেশন একটা টপিক, সেন্টেন্স কারেকশন আরেকটা টপিক, ঠিক আছে? তো এটা মাঝখানে ভাঙাচোরাটা একটু হয়ে গেছে, তো এটা ঠিক করে ফেলতে হবে। তো আমরা এখানে একটু পড়ি। তো সবার প্রথম ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? যে একটা বাক্যকে এমন ভাবে পরিবর্তন করা যেন তার মূল অর্থ বা কন্টেন্ট একই থাকে কিন্তু তার কাঠামোটা পরিবর্তিত হয়। এটা অনেকটা বিজ্ঞানে আপনি যদি চিন্তা করেন বরফ পানি খেলার মতো, ঠিক আছে? আপনি পানিকে বরফে নেন, পানিকে বাষ্পতে নেন, যেভাবেই নেন না কেন তার মূল জিনিসটা একই থাকে, কিন্তু খালি তার ভৌত কাঠামো পরিবর্তন হয়। এই জিনিসটাকে আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে বলে সেটাকে বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে একটা ইংরেজি গান আছে না, ওই যে সাইয়ামে দেখা গেছে মে পানি পানি ও গাই, হ্যাঁ, এরকম আপনি বরফকে পানি বানান আর যাই বানান, ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে একই থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমাদেরকে মূল অর্থ একই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি অ্যাক্টিভে রাখি, প্যাসিভে রাখি, সিম্পল রাখি, কমপ্লেক্সে রাখি, কম্পাউন্ডে রাখি, কিংবা আমি চাইলে অ্যাফার্মেটিভ নেগেটিভ অনেক কিছু করতে পারি, কিন্তু যদি আমার শব্দের অর্থ পরিবর্তিত না হয় তাহলে সেটাই হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে এখন আমরা সামনে দিকে আগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা ট্রান্সফরমেশনে যে দেখি, প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। এগুলো আসলে আমরা যখন নাইনে পড়তাম, 7 8 9 পড়তাম, তখন এই জিনিসগুলো আসতো না পরীক্ষায়। আপনাদের কি মনে আছে? আপনারা কিন্তু সবাই করেছেন এই নিয়মগুলো, তাই না? মনে আছে নাম বাদ, নাথিং বাদ, বাদ থাকলে কিভাবে দিয়ে করতে হয়, অনলি থাকলে কিভাবে কি করতে হয়? আপনাদের কি মনে পড়ে নিয়মগুলো? দেখি কার কার মনে আছে, একটু চ্যাট বক্সে জানাতো। আচ্ছা, ক্লাস 6 থেকে পড়েছি, অনেকেই বলছেন এগুলো সহজ মনে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মনে থাকলে তো ভালো। এগুলাই আজকে লেকচার সে আবার পড়াশোনা, ছোটবেলার পড়ায় ফেরত যাওয়া, ঠিক আছে? বিশেষ এটা একটা মজার অংশ, আপনাকে ছোটবেলায় 2 দিন পর পর নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন একটু দেখেন, আমি একটু পড়াই তাহলে আমার মতো। তো প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যে অনলি থাকলে 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে নান বাট, 2 হতে পারে নাথিং বাট, এবং 3 নাম্বার হতে পারে নট মোর দেন অথবা নট লেস দেন। এই 3 ভাবে আমরা অনলি দিয়ে চেঞ্জ করতে পারি। আপনারা 1 এবং 2 এই দুইটা জানেন, আমি জানি। 3 নাম্বারটা অনেকে হয়তো জানেন না। আমি কিরকম এটা দেখা দিচ্ছি। এখন অনলি আল্লাহ ক্যান হেল্প আস ব্যক্তিবাচক, তাহলে এটা নান বাট হবে। সো বল আছে, তাহলে এটা নাথিং বাট হবে। তাহলে হচ্ছে এবার দেখেন, হি হ্যাজ অনলি 10 টাকা, মানে 10 টাকা আছে সংখ্যাবাচকের ক্ষেত্রে, তাহলে হবে হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। এটা এইভাবে বলা যায় না, এটা বলতে হবে হি ডাজ নট হ্যাভ। এটা অনেক জায়গায় লিখছে কিন্তু এটা আসলে সঠিক না। হ্যাঁ, হি ডাজ নট হ্যাভ মোর দেন 10 টাকা, এইভাবে নট মোর দেন 10 টাকা বলতে পারেন, বা হি ডাজ নট হ্যাভ লেস দেন 10 টাকা, আপনি এইভাবে দিতে পারেন। সো নট মোর দেন দিয়ে কিংবা নট লেস দেন দিয়ে এটা লেখা যায়। 1 নাম্বার জিনিসটা কি ক্লিয়ার? তাহলে ঠিক আছে, যেহেতু ক্লিয়ার তাহলে আমি পরে চলে যাই তারপর একটা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা জানি মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যাপার ক্ষেত্রে আমরা জানি মাস্ট থাকলে ক্যান নট বাট হয়। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এটা হবে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। ক্যান নট হেল্প এর পরে যে একটা ভার্বের আইএনজি হয়, এখান থেকে বিগত বিসিএস এর প্রশ্ন শিখিয়েছিল ফ্রিতে। ক্যান নট বাটটা আমরা সবাই পারি, এখানে বেস ফর্ম। কিন্তু এই হেল্পের পর একটা যে আইএনজি ফর্ম হয়, এটা থেকে বিগত বিসিএস একটা প্রশ্ন এসেছিল, একটু দেখবেন। এবার আমরা জানি বোথ এন্ড থাকলে সেটাকে নট অনলি এবং বাট অলসো দিয়ে করা যায়। যেমন দেখেন, বোথ দোলন এন্ড দোলা ওয়ার প্রেজেন্ট, তাহলে আমরা বলতে পারি নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট, এভাবে আমরা বলতে পারি। সো বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো দিয়ে এটাকে নেগেটিভ করা যায়, ঠিক আছে? নট অনলি বাট অলসো থাকলে সেটাকে আবার চাইলে অ্যাজ ওয়েল এজ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়েও চাইলে অ্যাফার্মেটিভ করা যায়। যেমন যেমন দেখেন, নট অনলি আই বাট অলসো ইউ ওয়েন দেয়ার। এখন আমাকে বলা হলো এটাকে অ্যাফার্মেটিভ করতে, আমি চাইলে অ্যাফার্মেটিভটা এইভাবে করতে পারি যে আই অ্যাজ ওয়েল এজ ইউ, আই অ্যালং উইথ ইউ, আই অ্যাকম্পানিড বাই ইউ। আমি 3 নাম্বারটা দিয়ে করি, ইউ ওয়েন্ট দেয়ার। সো এইভাবেও চাইলে আবার এটাকে বোথ এন্ড ছাড়াও অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ থাকলে সেটাকেও অ্যাফার্মেটিভ করা যায়। দেখেন তো এই নিয়মটা বুঝছে নাকি? 3 নাম্বারটা যদি বুঝে থাকে তাহলে টিএস বলেন, যদি না বুঝে থাকে তাহলে একটু নেবো না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন, তাহলে সামনে দিকে আগে। এবার দেখেন, এন্ড দিয়ে আমরা জানি এই যে দুইটা জিনিস এন্ড দিয়ে যুক্ত করা যায়। যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল, এটা কি সেম আগের রুল, তার এক্সটেনশন। এবার এভরিওয়ান এভরিবডি, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, স্টাডি দিই। দেখেন, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সো দেয়ার ইজ নো মাদার বাট দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে করতে পারি। যেমন ধরেন এভরিবডি রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এখন এটাকে আপনি নেগেটিভ করবেন কিভাবে? কি করতে পারবেন? লিখে দিচ্ছি আমি, এভরিবডি রেসপেক্ট
এভরিবডি রেসপেক্টস দেয়ার প্যারেন্টস। এখন এটাকে কিভাবে করবেন? চেঞ্জ করেন তো। তাহলে আমরা করি দেয়ার ইজ নোবডি বাট, এখন এই জায়গায় এসে অনেকেই ভুল করছে, অনেকে লিখছেন রেসপেক্ট। এটা কি রেসপেক্ট হবে নাকি রেসপেক্টস হবে? এটা রেসপেক্টস হবে। there is nobody but respects their, বুঝে গেছে? তো এখানে কিন্তু এসটা দিয়েছেন কিনা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, এখানে কিন্তু বিশেষ বেশ ট্রিকি হয়ে গেছে, ছোট ছোট ভুল রাখে। ওকে, নেহিলা অর সামথিং উনি প্রশ্ন করেছেন এটা দেয়ার হবে নাকি হিজ হবে। আমরা নরমালি হিজ দেখি, তবে এখানে এটা প্রশ্নে যেরকম ছিল, এটা একটা বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন, ওটা এরকম ছিল, ওইভাবে আমি দিয়েছি, আমি কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, ওখানে দেয়ার দেওয়া ছিল, সেজন্য আমি দিয়েছি এবার। আচ্ছা, হু কখন বসবে? হু বসবে যদি আমি তাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই। আপনাকে বলা হলো এটাকে ইন্টারগেটিভে পরিবর্তন করতে, তখন আপনি হু দিয়ে করতে পারেন, হু ডাজ নট রেসপেক্ট হিজ প্যারেন্টস, আপনি এভাবে করতে পারেন, বা হু ডাজ নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এভাবে করতে, হু ডু নট হবে তখন, হু ডু নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এভাবে করতে পারেন। কিন্তু জিনিসটা হচ্ছে এইভাবে যখন করতে আসবেন, তখন সেখানে হচ্ছে আপনার নেগেটিভটা করাটাই বেটার আর কি, মানে দেয়ার ইজ নোবডি দিয়ে করাটা বেটার, হুটা ব্যবহার করে ইন্টারগেটিভ করার সময়। ঠিক আছে, আচ্ছা। তো যেটা বলছিলাম, দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিশেষ কোশ্চেন ইদানিং একটু ট্রিকি হয়ে গেছে। যেরকম আপনারা এখানে সবাই কি বিগত বছর সকল কোশ্চেন সলভ করেছেন? কে কে করেছেন একটু বলেন তো দেখি, যে ভাই বা স্যার আমি বিগত বছরের সকল কোশ্চেন সলভ করেছি। ফিলিপ, সাদিকা, মুনতাসির, ওরা অনেকেই করেছেন। আচ্ছা, এটা করা দরকার ছিল, আপনাদের সবারই করা উচিত ছিল। আমি আশা করছিলাম আপনারা সবাই হয়তো বলবেন যে ভাই আমি করেছি এরকম সামথিং, আমি তো দেখবো যে সবার কাছ থেকে পাবো। আপনারা এটা একটু সলভ করেন, বিগত সকল কোশ্চেন আগে সলভ করেন, এটা আমি বসে বসে আস্তে আস্তে করবেন। ঠিক আছে, এবং আপনারা এটা যখন করতে যাবেন তখন এখানে আপনারা যারা সলভ করেছেন, যারা বলেছেন সলভ করেছে, তারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে আগের বিসিএস এর ইংরেজি গ্রামারের প্রশ্ন আর এখনকার বিসিএস এর ইংরেজি গ্রামারের প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে? কে বলতে পারবেন? দেখি যে পার্থক্যটা কোথায় আছে এখন, কোনো পার্থক্য কি চোখে পড়ে? সাকিব বলছেন ইয়েস, রাজু বলছেন এখন অনেক ট্রিকি, সাকিব বলছেন হিরোরে, রাজু বলছেন কোশ্চেন হ্যাঁ, সাদিকে বলছে জি ভাইয়া হ্যাঁ। আপনি যখন এই কোশ্চেন গুলো সলভ করবেন তখন আপনি একটু দেখতে পাবেন, ঠিক আছে, যে কোশ্চেনের প্যাটার্নে কিছু পরিবর্তন আসছে। আগে যেগুলো খুব সহজ সহজ ছিল এগুলো ইউজুয়ালি তুলে দিত, এখন কি একটু ট্রিকি না? আগে মুখস্থ করে পাওয়ার পর দিচ্ছি, সাকিব বলেছে ট্রিকি নাও বাট প্রিভিয়াসলি ক্র্যামিং টাইপ। এক্স্যাক্টলি, ক্র্যামিং মানে হচ্ছে মুখস্থ করা। হ্যাঁ, আগে কি হতো আপনি আনসার মুখস্থ করতে পারবেন, এই টাইপের ছিল। এখন আপনি আনসার মুখস্থ করতে পারবেন, আপনাকে নিয়ম জানতে হবে এবং ভিতর থেকে ডেপথ একটু বুঝতে হবে যে নিয়মটা কি। সেটা এমন ভাবে করা যে আপনি শুধু মুখস্থ করে পারবেন না, মুখস্থ করলে আপনার কমন করবেন। ঠিক আছে, 35 থেকে 41 পর্যন্ত এখন অনেকটা ক্রিটিক্যাল, রাইট? এটা হচ্ছে বিষয়, এখন কোশ্চেন একটু ট্রিকি হয়ে গেছে, ক্রিটিক্যাল হয়ে গেছে। তো যেন এই মানে নিয়মগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আগে আমরা এই যে ক্যানট বা ক্যানট হেল্প এগুলো করছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখন চলে যাবে রাইট ফর্ম ভার্ব। ঠিক আছে, এখন চলে এসে রাইট ফর্ম ভার্ব, বেসিক ক্লিয়ার না থাকলে হবে না। রাজু বলেছেন বেসিক মাস্ট ক্লিয়ার থাকতে হবে, এখন যা দেখছি। ইয়েস, ঠিক আছে, অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে, তা না হলে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু সামনে থেকে যাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা জানি অ্যাজ সুন এজ থাকে, এটাকে নো সুনার হ্যাড দিয়ে তারপরে পরিবর্তন করা যায়। এই নো সুনার হ্যাড এর নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ঘন ঘন পরীক্ষায় আসে নো সুনার হ্যাড থেকে। ঠিক আছে, আগে একটু বেশি আসতো, এখন একটু কম আসে, কিন্তু তারপরে এটা আসে পরীক্ষায়। নো সুনার হ্যাড এর নিয়মটার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, কিন্তু এটা টিএইচ এ এন দেন, কিন্তু টিএইচ ই এন দেন না। আচ্ছা, টিএইচ এ এন দেন আর টিএইচ ই এন দেন, দুটার মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? আসেন আমরা একটু দেখি। টিএইচ এন দেন হচ্ছে একটা কনজাংশন, টিএইচ ই এন দেন হচ্ছে একটা অ্যাডভার্ব। দেনের বাংলা করলে আমরা পাবো হচ্ছে চেয়ে, অমুকের চেয়ে তমুক ভালো, এরকম চেয়ে হইতে, অমুক হইতে তমুক ভালো, এরকম। ঠিক আছে, চেয়ে হইতে এই ধরনের আমরা পাবো। আর অ্যাডভার্বে গিয়ে আমরা পাবো যে দেন বলতে আমরা পাবো তারপর, এরপর। তাহলে আমরা বলতে পারি দেনটা হচ্ছে একটা কম্পারিজন বোঝায়, তুলনা বোঝায়, আর দেনটা হচ্ছে একটা সময় বোঝায়। ওকে, সো এখন কি বুঝছেন দেন এবং দেনের মধ্যে পার্থক্য? তাহলে এখন নো সুনার হ্যাড যখন আমরা বলি, আমরা বাংলাতে কিরকম দাঁড়ায়, বৃষ্টি শুরু হতে না হতেই আমি স্টেশনে পৌঁছালাম। তাহলে এইখানে কিসের চেয়ে, কিসের থেকে, কিসের তুলনা হয়েছে? যে আমার এখানে দেন আসলো, কে বলতে পারবেন এখানে কিসের তুলনা? নো সুনার হেডে যে আমরা দেনটা দেই, এখানে চেয়ে বা হইতে দিয়ে কিসের তুলনা বোঝাচ্ছে? কম্পারিজন অফ হোয়াট? কম্পারিজন অফ টাইম, এটা হচ্ছে সময়ের তুলনা, কম্পারিজন অফ টাইম। তাহলে সময়ের তুলনা যদি হয়, তাহলে এখন তুলনার ব্যাপারটা কিরকম? একটা কাজ আগে ঘটেছে, একটা কাজ পরে ঘটেছে। নো সুনার যখনই আসবে তখনই বুঝবেন একটা কাজ আগে হয়েছে, একটা কাজ হয়েছে। যে কাজটা আগে হয় সেই কাজটা কি হয়? বেশি অতীত হয়। যেহেতু সে বেশি অতীত, তখন সে চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। আর যেটা হচ্ছে পরে হয় সেটা কম অতীত, সেটা চলে যায় পাস্ট
এই জন্যই আমরা একটা অংশ হ্যাভ মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লিখি, আর একটা অংশ হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি। বুঝে গেছে? দেখেন তো আমি কি বলতে চাইছি, আপনারা বুঝছেন নাকি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা তারপরে চলে যাই। এই রুল তো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট পারফেক্টেও হয়। জি, একই রুল, একই নিয়ম, দুই ক্ষেত্রেই প্রযোজ্য। এবার আমরা চলে যাই হচ্ছে ডিগ্রিতে। যেমন সুপারলেটিভ ডিগ্রি থাকে, যেমন দেখেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা বলতে পারি নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে দেখেন এই জিনিসটাকে সুপারলেটিভ ডিগ্রিকে আমি পজিটিভ ডিগ্রি করে দিলে সে এক ধরনের নেগেটিভ হয়ে যাচ্ছে না? চাইলে সুপারলেটিভকে পজিটিভ করার মাধ্যমেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা সম্ভব হয়। ওকে, আচ্ছা তারপরটা বিপরীত শব্দ দিয়ে পরিবর্তন করা। যেমন দেখেন আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে এটাকে কি বলা যায়? আই শ্যাল নট ফরগেট ইউ। আচ্ছা এখানে একটু অ্যাডভান্স, যেমন অলওয়েজ নেভার হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়মটা অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় রিটেনেও আসে, বিশেষ রিটেনেও আসছিল। রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে কি হবে? রেভেন নেভার মিসেস দ্য ক্লাস। তাহলে দেখেন অলওয়েজ থাকলে আমরা নেভার দেই এবং তখন আমরা এটা অ্যান্টোনিম তৈরি করি। ঠিক আছে, এগুলো সহজ খুব, এগুলো খুবই সহজ। আচ্ছা তারপরটা চলে যাই। টু টু থাকলে কি হয়? টু টু থাকলে সো দ্যাট দিয়ে ক্যান নট করতে হয়। যেমন দেখেন হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তাহলে দেখেন টু টু কে আমি সো প্লাস দ্যাট প্লাস ক্যান নট দিয়ে করেছি। আচ্ছা এখন একটা যদি এরকম দিতাম, হি ওয়াজ টু উইক টু রান, তাহলে কি করতেন? হি ওয়াজ টু উইক টু রান, তাহলে কি হতো? চেঞ্জ করেন তো এখন। হি ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট। তখন এখানে আমরা ক্যান নট রাখবো না, তখন আমরা এটাকে করে ফেলবো কুড নট। বুঝছেন? সো পাস্ট টেন্স হলে তখন আর ক্যান হয় না, তখন সেটা কুড হয়ে যায়। আচ্ছা তারপরটা চলে যাই। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ এজ রিমি, তাহলে এখানে দেখেন এটাকে আমরা কিভাবে করতে পারি? সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি। সো সিমি কোনো অবস্থাতেই রিমির চেয়ে কম নয়, এরকম। এটাকে আরেকভাবে করা যায়। এটাকে আমি বলি কি জানেন? এটাকে আমি বলি 69 রুল, রুল অফ 69। 6 এবং 9 এর মধ্যে ডিফারেন্স কি? একই জিনিস, জাস্ট উল্টা পাল্টা, তাই না? এটাকে কিভাবে করতে পারবেন দেখেন, আমি 69 রুলটা দেখাই দিই। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি। এখন অ্যাকর্ডিং টু দ্য রুল আমি এটাকে কিভাবে 69 ফর্মেট করতে পারি? যেটা প্রথমে আছে রিমিকে সামনে আনেন, সিমি শুরুতে আছে, সিমিকে লাস্টে পাঠান। ফার্স্টেরটা লাস্টে যাবে, লাস্টেরটা ফার্স্টে আসবে। কথা বুঝছেন? তবে উল্টাবেন। এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে নেগেটিভ বানান। রিমি ওয়াজ নট। এখন এটা ওয়াইজ আছে, তাহলে এটাকে ওয়াইজার করে দেন। তারপর এটা দেন বসে দেন, শেষ। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ এজ রিমি, তাহলে আমরা এখানে করছি রিমি ওয়াজ নট ওয়াইজার দেন সিমি। এইভাবে আপনি চাইলে করতে পারেন। অর্থাৎ এন্টায়ারলি আপনি উল্টাই দিবেন খালি জিনিসটাকে। প্রথমটাকে শুরুটাকে শেষে, মাঝখানে যেটা আছে, মাঝখানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিবেন, যদি ওয়াইজ থাকে ওয়াইজার করে দিবেন, যদি ওয়াইজার থাকে তাহলে ওয়াইজ করে দিবেন। এই ভাইস ভার্সা করেও আপনি অ্যানসারটা করে দিতে পারবেন। ওইদিকে কারণ অ্যানসার লিখে পাঠাইছেন রিমি ওয়াজ নট ওয়াইজার দেন রিমি, রিমির সাথে রিমি রাখলেই হবে। কারণ ভাই বলেন, আপনার এই প্রান্তেও রিমি, ওই প্রান্তেও রিমি, মাঝখানে সিমি ওই দূরে চলে যায় নাকি? ঠিক আছে, তাহলে এখন এই অবস্থা হলে কখন সিমি দিয়েছেন কখন রিমি দিয়েছেন খেয়াল করবেন। ঠিক আছে, ওকে। না, অর্থ পরিবর্তিত হয় না। ঠিক আছে, কখনোই অর্থ পরিবর্তিত হয় না হুসেন ভাই। এই উল্টাপাল্টা করলে এই সামনেটা পরে পরেরটা আগে এরকম করে দিলে অর্থ পরিবর্তিত হবে। ঠিক আছে, ওকে। আপনি চাইলে নট মোর দেন দিয়েও করা যায়, নট লেস দেন দিয়েও করা যায়, দুইভাবেই করা সম্ভব। ডিগ্রি চেঞ্জ হয়ে গেলে কি সমস্যা নেই? না, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আপনি যেমন চাই করেন, অসুবিধা নাই, যতক্ষণ অর্থ পরিবর্তিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। ঠিক আছে শাহান ভাই, যে ডিগ্রি পরিবর্তন করলেও কোনো প্রবলেম না, আপনার অর্থ পরিবর্তিত না হলেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। এবার চলে যাই অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জড বাই মেকিং देम নেগেটিভ ইন্টারগেটিভ। আমরা ইউনিভার্সাল ট্রুথকে বিপরীত শব্দ দিয়ে করতে পারি না বা কোনোভাবে করা যায় না, তখন সেটাকে হচ্ছে আপনার সবসময় কি করতে হয়? নেগেটিভ ইন্টারগেটিভ তৈরি করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এখন এটাকে যদি আমি বলি দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, আমি যদি এভাবে করতাম তাহলে কি হবে? অর্থটা কি তাতে ক্লিয়ার হয়? দেখেন চিন্তা করেন, আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি। আমি যদি এরকম করতাম দ্য সান ডাজ নট, কথার কথা, ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, তাহলে কি হবে? চিন্তা করেন তো। আমি এখানে নেগেটিভ করে আমি তো এন্টারিং করেছি, এখন তো অর্থ ক্লিয়ার হয়? অর্থ ক্লিয়ার হয় না। কেন? কারণ হচ্ছে বলছে যে পশ্চিমে সূর্যাস্ত হয়, একমাত্র পশ্চিমেই কিন্তু সূর্যাস্ত, আর কিন্তু কোনোভাবে সূর্যাস্ত হয় না। এটার মানে হচ্ছে পশ্চিম থেকে সূর্য উদিত হয় না। তার মানে কি সূর্য চাইলে অন্য দিকে উদিত হতে পারে নাকি? উত্তর দক্ষিণ থেকে সূর্য উদিত হতে পারে নাকি? তাকে সম্ভব? সম্ভব না। ইউনিভার্সাল ট্রুথ গুলো কেবলমাত্র একটা মিনিংই থাকে, এবং এই জন্য এটাকে এই পলিসিতে করতে হয়, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। মনে থাকবে? সো বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এইভাবে করা যায় না। ঠিক আছে, এত অর্থের পরিবর্তন ঘটে যায়, সেজন্য হচ্ছে আপনি এভাবে করা যায়। ওকে, এবার চলে যাই
রেভেন সামটাইমস ভিজিট মি, তাহলে এখানে আমার সামটাইমস আছে, তাহলে এটাকে আমি ডাজ নট অলওয়েজ দিয়ে পরিবর্তিত করতে পারি। ঠিক আছে, ওকে। সো এইভাবে আছে আপনার পরিবর্তন করা যায়। এটার একটু ভুল আছে এখানে, এখানে হচ্ছে কোশ্চেন মার্কটা দেওয়া নেই, এখানে কোশ্চেন মার্ক দিতে হবে একটা, এখানে একটু ভুল আছে স্লাইডে। হ্যাঁ, এটা কোশ্চেন মার্ক থাকবে, ওকে, আমি দিয়ে দিলাম। আচ্ছা, সো তারপরে দেখি একটু সামনের দিকে আগাই। মেনি থাকলে নট এ ফিউ দিয়ে করা যায়, যেমন দেখেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটাকে করা যায় আই ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, ডু নট আলাদা হবে, ডু নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এইভাবে করা যায়। এ ফিউ থাকলে নট মেনি দিয়ে করা যায়, বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, বাংলাদেশ ডাজন্ট হ্যাভ মেনি স্কলার্স। আচ্ছা, এখন যদি এরকম থাকে মাঝ থাকে, তাহলে আমরা কি করব, এ লিটল দিয়ে করব। মনে আছে গত ক্লাসে আমরা ফিউ এবং এ লিটল এর পার্থক্য করেছিলাম, কার কার মনে আছে? ফিউ কখন হয়, লিটল কখন হয়? মনে থাকলে ইয়েস বলেন, না মনে থাকলে নো বলেন। যে ফিউ এবং লিটলের মধ্যে কি পার্থক্য করেছিলাম আমরা? ফিউ হয় কাউন্টেবলের সাথে এবং লিটল হয় আনকাউন্টেবলের সাথে, তাহলে মাছ থাকলে এ লিটল দিতে হবে, আবার এ লিটল থাকলে নট মাছ দিতে হবে, ওকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, দেখেন আপনারা অনেকেই বলছিলেন যে ভাইয়া শুধু ফিউ বা শুধু লিটল দিয়ে অল্প বুঝায় না, তখন আমি আপনাদেরকে কি বলেছিলাম? তখন আমি আপনাদেরকে বলছিলাম না, শুধু ফিউ শুধু লিটল দিয়া অল্প বুঝায় না, বরং এ ফিউ বা এ লিটল দিয়ে অল্প বুঝায়। মনে আছে লিটল ভার্সেস এ লিটল বুঝিয়েছিলাম, কার কার মনে আছে? এখন দেখেন, এখন দেখেন আমরা যখন মাছকে পরিবর্তন করতেছি, আমরা কি শুধু লিটল দিব নাকি এ লিটল দিব? তাহলে মাছকে যখন আমরা পরিবর্তন করবো শুধু লিটল দিলে কি হবে? হবে না, ঠিক আছে। এখানে সবসময় এ লিটল দিতে হবে, এ লিটলটা দিতেই হবে। আমরা যখন এই যে মেনিকে পরিবর্তন করে নট এ ফিউ দিব, তখন কি শুধু নট ফিউ দিলে হবে? নট ফিউ কি বলা যায়? নট ফিউ বলা যাবে না। কেন বলা যাবে না? নট ফিউ বলা যাবে না, তার কারণ হচ্ছে কি, নট নিজে একটা নেগেটিভ, ফিউ আরেকটা নেগেটিভ, ডাবল নেগেটিভ করা সম্ভব না। এটার জন্যই সবসময় নট এ ফিউ বলতে হবে, ওকে। এই হচ্ছে বিষয়, মনে থাকবে তো? এই চেঞ্জ করার সময় জিনিসটা খেয়াল করেন যে এটা আছে নাকি নাই, এখান থেকেও ট্রিকি কোশ্চেন করা সম্ভব, ওকে। তাহলে এখন আমরা চলে যাই তারপরে কমপ্লেক্স টু কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জিনিসটা অনেক সহজ, আমি আপনাদেরকে এইভাবে রুল বাই রুল গেলে ভালো হবে নাকি আমি আমার মতো বুঝে দিলে ভালো হবে? আমি আমার মতো দেখাই দিই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা, যদি আপনাদের সহজ লাগে, যে একদম বেসিক থেকে ধরে ধরে নিয়ে আমি দেখাই দিই তাহলে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করি। আমরা আজকে এই টপিকটা অনেক মনোযোগ দিয়ে পড়বো, ঠিক আছে। সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই জিনিসটা অনেক মনোযোগ দিয়ে পড়বো। এবং এই জিনিসটা করার সময় যে বাংলা গ্রামারে আপনাদের মনে আছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বাংলা গ্রামারেও কিন্তু প্রশ্ন আসে, মনে আছে? ওইটাও আপনাদের কভার হয়ে যাবে আশা করি, ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সরল, জটিল এবং যৌগিক বাক্য ওই জিনিসটাও কভার হয়ে যাবে, কারণ বাংলা গ্রামারের ওই নিয়মটা ইংরেজি গ্রামার থেকেই আসছে, বাংলা গ্রামারে আগে এটা ছিল না, তখন ওরা ইংরেজি গ্রামার থেকে এটাকে জাস্ট অনুবাদ করে করে নিয়ে গেছে, ঠিক আছে। তো কাজে আপনি এটা একটু দেখেন, এটা দেখলে আপনাদের হচ্ছে এটা পরবর্তীতে কিন্তু রিটেনে লাগে, বিশেষ ইংরেজি রিটেনে লাগে, বাংলা প্রিলিতে লাগে, বাংলা রিটেনে লাগে, এই জিনিসটা এটা আসে, বাংলা রিটেনেও আসে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা অনেক ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবেন না নাকি কারো কোনো তাড়াহুড়া আছে? কার কার তাড়াহুড়া আছে বলেন দেখি। ওকে, দেখতে পাচ্ছি কারো কোনো তাড়াহুড়া নেই, তাহলে আস্তে আস্তে আমরা করবো। আচ্ছা, তাহলে একটু অপেক্ষা করেন, একটু 30 সেকেন্ড হোল্ড করেন, আমি একটু পানি খেয়ে আসছি, জাস্ট একটু হোল্ড করেন। ওকে, আমি চলে আসছি, সরি, আমার খুব পানি পিপাসা পাইছিল তো, গলা শুকিয়ে গেছে। আচ্ছা, আসেন আমরা শুরু করি। সো সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ব্যাপারটা কিরকম, আমি আপনাদের এখানে ছোট কয়েকটা বাক্য লিখতেছি, আপনারা একটু খেয়াল করবেন কি লিখতেছি। মনে করেন আমি লিখলাম, আমি একদম বেসিক থেকে যাবো, আই ইট রাইস, একদম ভেরি বেসিক। আই লাভ ইটিং রাইস, আই লাভ ইটিং রাইস, and I dance। কথা কথা এমনি, আমি জাস্ট র্যান্ডম সেন্টেন্সেস, আমার মাথার মধ্যে কোন সেন্টেন্স, আমি জাস্ট নরমাল সেন্টেন্স বানাইছি এখানে।
আচ্ছা, এখন আমি আপনাদেরকে এটাকে আমি 1 নাম্বার, এটাকে 2 নাম্বার এবং এটাকে 3 নাম্বার আকারে মার্ক করেছি। মার্ক করার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো এখন যে 1 নাম্বারে আপনার কয়টা সেন্টেন্স আছে? 1 নাম্বারে একটা সেন্টেন্স আছে। আচ্ছা, কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে, ভেরি গুড। এবার 2 নাম্বারে কয়টা ভার্ব আছে? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। 2 নাম্বারে কয়টা ভার্ব আছে? অনেকে লিখে পাঠাইছেন 2টা ভার্ব আছে, অনেকে লিখে পাঠাইছেন একটা ভার্ব আছে। আচ্ছা, এখানে 2 নাম্বারে হচ্ছে আমরা আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এখানে কয়টা ভার্ব আছে, আমরা অ্যানসার দিব একটা ভার্ব আছে। কয়টা ভার্ব? একটা ভার্ব। কারণ কি দেখেন, এখানে ভার্বটা হচ্ছে আই লাভ, এটা হচ্ছে ভার্ব, আমি ভালোবাসি। এটা এখানে ইটিংটা কিন্তু আসলে কোনো ভার্ব না। তো ভার্ব যখন ভার্বের কাজ না করে, মানে ভার্ব থেকে আগত শব্দ কিন্তু সে আসলে বাক্যে ভার্ব না, তখন আমরা তাকে বলি নন ফাইনাইট ভার্ব। তখন আমরা তাকে কি বলি? নন ফাইনাইট ভার্ব। এই জিনিসটা কিন্তু আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম, আপনারা একটু বিগত লেকচারটা দেখলে আমার মনে কনসেপ্টটা ক্লিয়ার হবে। নন ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্বের প্রকার, এই জিনিসটা কিন্তু পড়ে এসেছে। তো দেখেন, আই লাভ ইটিং রাইস, ইটিং আসলে কোনো ভার্ব না, এইজন্য এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার 3 নাম্বার সেন্টেন্সে মোট কয়টা ভার্ব আছে কে বলতে পারবেন? 3 নাম্বার সেন্টেন্সে 2টা ভার্ব আছে, একটা হচ্ছে কি ডান্স, তাই না? একটা হচ্ছে ডান্স আর একটা হচ্ছে লাভ। এই হচ্ছে আমার 2টা ফাইনাইট ভার্ব। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। একটা সেন্টেন্সে মোট যতগুলা ফাইনাইট ভার্ব থাকে ঠিক ততগুলা ক্লজ থাকে। আমার সাথে কথা বলেন, আমি আবার বলছি, একটা সেন্টেন্সে মোট যতগুলা ফাইনাইট ভার্ব থাকে ঠিক ততগুলা ক্লজ থাকে। ওকে, তাহলে দেখেন 1 নাম্বার সেন্টেন্সে কয়টা ক্লজ? একটা ক্লজ, কারণ কি এখানে একটাই ভার্ব আছে। 2 নাম্বার সেন্টেন্সে কয়টা ক্লজ? একটা ক্লজ, কারণ এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে। 3 নাম্বার সেন্টেন্সে কয়টা ক্লজ? 2টা ক্লজ, তার কারণ এখানে 2টা ফাইনাইট ভার্ব আছে। তো আমরা কি ক্লজ জিনিসটা বুঝছি? ক্লজ কাকে বলে? ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ এ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, এবার বুঝছেন? আচ্ছা, যদি এইভাবে না বুঝেন, আরো সহজ ভাবে যদি, একদম সহজ ভাষায় যদি বুঝে বাংলা স্টাইলে, সেটা হলো কি ভাই, আপনার অনেক সময় মনে হয় না যে 2টা সেন্টেন্সকে জোড়া লাগাই দিছে? এরকম মনে হয় কিনা যে 2টা সেন্টেন্সকে, 2টা আলাদা আলাদা সেন্টেন্স ছিল, একটা কনজাংশন দিয়ে জোড়া লাগাই দিছে? মনে করেন আই লাভ ইটিং রাইস, সে একটা সেন্টেন্স হইতে পারে, আই ডান্স সে একটা সেন্টেন্স হইতে পারে, আমি 2টা সেন্টেন্সকে জোড়া লাগাই একটা সেন্টেন্স বানাই ফেলছি। তাহলে সে একটা ক্লজ, সে আর একটা ক্লজ। এখন বুঝছেন ক্লজ কি? যদি বুঝে থাকেন তাহলে ইয়েস বলেন, যদি না বুঝে থাকেন তাহলে নো নো বলেন। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝছেন যে ক্লজ জিনিসটা কি। আচ্ছা ফাইন, তাহলে এখন চলে যাই, ক্লজ গুলোকে 2 ভাগে ভাগ করা যায়। এই যে আমরা ক্লজ শব্দটাকে বললাম, এই ক্লজ জিনিসটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা ক্লজ হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ। কিরকম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর ডিপেন্ডেন্ট ক্লজের ব্যাপারটা কি? মনে করেন আমি লিখলাম লাভ আই লাভ ব্রাজিল ইভেন ইফ ইট লুজেস। ব্রাজিল হারলেও আমি তাকে খুব ভালোবাসি, মনে করেন কথার কথা আমি এটা লিখলাম, ঠিক আছে? ব্রাজিল যদি হারেও তাও আমি তাকে ভালোবাসি, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন এখন এই হাইছেন না, আপনারা হাইছেন না, এর জীবন থেকে নেওয়া নাকি এগুলো বললে লাভ নাই, এটাকে সেন্টেন্স হিসেবে দেখেন, ঠিক আছে? সেন্টেন্স হিসেবে দেখেন। আচ্ছা, এখন দেখেন আই লাভ ব্রাজিল ইভেন ইফ ইট লুজেস। এখন আমি এখানে কয়টা ক্লজ আছে কে বলতে পারবেন? এই যে এটা তো একটা সেন্টেন্স, রাইট? এটা একটা সেন্টেন্স, এখন এখানে কয়টা ক্লজ আছে এটা হচ্ছে কোশ্চেন। 2টা ক্লজ, একটা হচ্ছে কি ইভেন ইফ ইট লুজেস, সে একটা ক্লজ, এটা হচ্ছে ক্লজ নাম্বার 2, আর আই লাভ ব্রাজিল সে হচ্ছে একটা ক্লজ নাম্বার 1, তাই না? এটা হচ্ছে ক্লজ নাম্বার 1। এখন আপনি দেখেন আই লাভ ব্রাজিলকে আপনি আলাদা করেন, সে একটা আলাদা সেন্টেন্স হতে পারে। ইভেন ইফ ইট লুজেস তাকে যদি আপনি আলাদা করে দেন এই পুরো অংশ থেকে, সে কি একা একটা সেন্টেন্স হতে পারে? সে একা একটা সেন্টেন্স হতে পারবে? সে একা একটা সেন্টেন্স হইতে পারবে না। সো এই জিনিসটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই জিনিসটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ। তার কারণ কি? সে কেন ডিপেন্ডেন্ট ক্লজ ভাই? তার কারণ সে একা একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারবে না, ও চাইলে আলাদা হয়ে যেতে পারবে না, কিন্তু ও যথেষ্ট পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট। এখানে যদি আলাদা করে দেন ও একা একাই চলতে পারবে, ও একাই সেন্টেন্স হয়ে যেতে পারবে। এই জন্য এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝছেন কি আমার কথাটা? কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এইটুকু যদি বুঝে থাকেন আমাদের কাজ হয়ে গেছে, আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মেইন কাজ হয়ে গেছে। এখন তাহলে আসেন আমরা কিভাবে কি করতে পারি সেটা দেখেন। এই ক্লজ গুলো যে আমরা পাইলাম, এগুলোকে যদি আমরা পারমুটেশন কম্বিনেশন করে অঙ্কে সাজাই, তাহলে আমরা পাবো যে একটা মাত্র ক্লজে একটা সেন্টেন্স গঠিত হতে পারে এবং সেই একটা মাত্র ক্লজ হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটাই ক্লজ আছে এবং সেই একটাই হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এরকম হতে পারে। আরেকটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ, 2 ধরনের আছে সেন্টেন্সের মধ্যে। অথবা আরেকটা হতে পারে সেন্টেন্সে একাধিক ক্লজ আছে কিন্তু তার প্রত্যেকটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ, এই কম্বিনেশনটা কি সম্ভব বলেন তো? ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ডিপেন্ডেন্ট ক্লজ না, তার কারণ কি শুধু ডিপেন্ডেন্ট ক্লজে কখনো সেন্টেন্স হয় না, কারণ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবেই, ঠিক আছে? সো দিস কম্বিনেশন এটা আসলে সম্ভব না। এটা অঙ্কে চাইলে করা যেতে পারে কিন্তু আসলে বাস্তবে এরকম সম্ভব না। তাহলে এই যে শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজে একটা মাত্র সেন্টেন্স যার গঠন খুবই সিম্পল, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স।
যার ভিতরে দুই ধরনের এলিমেন্টই আছে, অবস্থা খুবই কমপ্লেক্স, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এবং যার ভিতরে প্রত্যেকটা এলিমেন্ট স্বাধীন এবং তারা চাইলেই স্বাধীন হয়ে যেতে পারে, তারা প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ, তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আপনারা এখানে অনেকে বিজ্ঞান পড়েছেন, বিজ্ঞানে যদি একই ধরনের জিনিস একাধিক জিনিস যদি যুক্ত হয় তখন আমরা তাকে যৌগ বলতাম কিনা বলেন তো? আমরা যখন একই ধরনের একাধিক জিনিস যখন যুক্ত হয় তখন তাকে আমরা যৌগ বলতাম কিনা? যৌগ বলতাম। কারণ কি, দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার ভিতরে দুইটা জিনিসই একরকম, তার ভিতরে দুইটা জিনিস একই রকম, তাহলে কি সে একটা কম্পাউন্ড। আর যখন তার ভিতরে দুইটা এলিমেন্ট দুই রকম, তখন তার ভিতরে অবস্থা কি খুবই কমপ্লেক্স, তখন তাকে আমরা বলেছি কমপ্লেক্স সেন্টেন্স। এখন কি বুঝতে পেরেছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। তাহলে এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে মনে থাকবে না? যে কেন কোনটা সিম্পল, কেন কোনটা কমপ্লেক্স, কেন কোনটা কম্পাউন্ড, এই বেসিকটা যদি আপনি বুঝেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসলে কোনো ব্যাপারই না। ট্রান্সফরমেশনের প্রত্যেকটা জিনিস আপনি আজকেও কালকেও করতে পারবেনই, মাস্ট। তাহলে এই বেসিকটুকু সবসময় মাথায় রাখতাম। এখন তাহলে আমরা একটু ডিটেইলসে যাব। আপনি যখন বইতে পড়তে যাবেন তখন যে দেখবেন সিম্পল সেন্টেন্সের মধ্যে লেখা আছে সুন্দর মতো, সিম্পল সেন্টেন্সের মধ্যে লেখা আছে যে একটা ক্লজ থাকে তাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সেন্টেন্স গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং কমপ্লেক্স সেন্টেন্সের ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমরা চলে যাই কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের আমরা জানি সবগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের অপর নাম কি, কে বলতে পারবেন? অপর নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ দেখলে, কোঅর্ডিনেট ক্লজ দেখলে, প্রিন্সিপাল ক্লজ দেখলে বুঝতে পারবেন কোন সেন্টেন্সের কথা বলা হচ্ছে। বুঝতে পারলে ইয়েস বলেন, না বুঝতে পারলে নো। একবার একটা পিএসসি কর্তৃক প্রণীত পরীক্ষায় প্রশ্ন এসেছিল, প্রিন্সিপাল ক্লজ কোন জাতীয় সেন্টেন্সে থাকে? উত্তর বলে দেন আমাকে, প্রিন্সিপাল ক্লজ কোন সেন্টেন্সে থাকে? অনেকে তখন ডাউট দিছিলেন কম্পাউন্ড সেন্টেন্সের দুইটাই নাকি প্রিন্সিপাল ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্সের দুইটাই কি প্রিন্সিপাল ক্লজ? প্রিন্সিপাল ক্লজ কি সিম্পল সেন্টেন্সে আছে? প্রিন্সিপাল ক্লজ কি কম্পাউন্ড সেন্টেন্সে আছে? না, কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ আছে, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি বলা হয় আমরা এতে বুঝে যাই সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলা হচ্ছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার বলে ইয়েস বলেন, ক্লিয়ার না হলে নো বলেন। আগে বলছেন ভাই আরেকবার। প্রিন্সিপাল ক্লজ হয় হচ্ছে কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। সো আমাদেরকে যদি প্রশ্ন করা হয় প্রিন্সিপাল ক্লজ কোন জাতীয় সেন্টেন্সে থাকে, আমরা তো বলবো কমপ্লেক্স সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স হলে আমাদেরকে বলতে কোঅর্ডিনেট ক্লজ কোন টাইপের সেন্টেন্সে থাকে এবার জিজ্ঞেস করতে, ঠিক আছে? ওকে, সো যখনই প্রিন্সিপাল ক্লজ বলা হয় আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে বুঝি, প্রিন্সিপাল ক্লজ বলতে আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্সকে বুঝি, এই হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা এবার সামনের দিকে আগে। এখন কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড কিভাবে চিনব আমি একটু লিখি। প্রথমে সিম্পল চেনার উপায় হচ্ছে নো কনজাংশন, সিম্পলে কোনো কনজাংশন থাকে না। কমপ্লেক্সেরটা একটু বাদ রাখি, কমপ্লেক্সেরটা একটু পরে লিখি। কম্পাউন্ডে যে কম্পাউন্ডের কনজাংশন গুলো ফিক্সড, কি কি? তাদেরকে বলা হয় ফ্যান বয়েজ, তাদেরকে বলা হয় কি ফ্যান বয়েজ। যেমন ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট এবং সো। এরা হচ্ছে আপনার এই কনজাংশন গুলো কেবলমাত্র কেবল কেবল এই কনজাংশন গুলাই আপনার কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, আর কোনো কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে না। বাকি যত কনজাংশন আছে তার সকল কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এখন আপনি একটা করে কনজাংশনের নাম বলা শুরু করেন, আমি এটা কমপ্লেক্সের লিস্টে লিখতে থাকবো, ঠিক আছে? যেমন দেখেন আমি লিখি, কনজাংশন লিখি একটা করে, যেমন ডাব্লিউএইচ গুলো হইতে পারে, ইফ হইতে পারে, তারপরে দ্যাট হইতে পারে, তারপরে সো দ্যাট হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ইভেন ইফ হইতে পারে, দো হইতে পারে, অলদো হইতে পারে, টিল হইতে পারে, আনটিল হইতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো কি হতে পারে, বিফোর, আফটার, এটসেট্রা এটসেট্রা। আর যত কনজাংশন আছে তার সকল কনজাংশনই কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। মনে থাকবে? এইটুকু বুঝছেন? বুঝে রাখলে ইয়েস বলেন, না বুঝে রাখলে নো বলেন। একজন বলছেন ভাইয়া নর দিয়ে একটা এক্সাম্পল, মনে করেন নর দিয়ে একটা এক্সাম্পল দেই যে নেইদার আই নর হি উইল গো দেয়ার, তাহলে হিসাবে মাঝখানে নটটাকে কনজাংশন বানাইলাম, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করলো, এরকম। সো তাহলে আমি আরেকবার রিপিট করি, সিম্পল সেন্টেন্স কোনো কনজাংশন থাকবে না, কারণ এখানে একটা মাত্র ক্লজ, আমার কনজাংশনের কোনো প্রয়োজন নাই। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ফ্যান বয়েজ কনজাংশন আকারে বসে, আর এর বাইরে বাকি সকল কনজাংশন যে সেন্টেন্সে গিয়ে বসবে ওই সেন্টেন্সটাই কমপ্লেক্স সেন্টেন্স। শেষ। এখন আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড শিখে গেলাম, ঠিক আছে? এখন আমরা চলে যাব ট্রান্সফরমেশনের ব্যাপারে।
পরীক্ষায় কিভাবে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা লাগে। ওকে, আমরা এখন ট্রান্সফরমেশন শিখবো। ট্রান্সফরমেশনটা করার জন্য একটা খুব সহজ রাস্তা আমি দেখাই দিই। ট্রান্সফরমেশনের কাজটা কিরকম, আমরা একটা লিস্ট বানাই, এখানে রাখবো সিম্পল, এখানে রাখবো কমপ্লেক্স, এখানে রাখবো কম্পাউন্ড। আচ্ছা, আমরা শুরু করবো। কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের সব লাগে না, কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের মূলত পরীক্ষার জন্য এন্ড অর বাট এই তিনটা ব্যবহার জানলেই হয়। ঠিক আছে, তা আমি শুরু করি বাট দিয়ে। সিম্পলে ইন স্পাইট অফ কিংবা ডেসপাইট থাকলে, কমপ্লেক্সে হচ্ছে দো বা অলদো দিয়ে, এবং কম্পাউন্ডে গিয়ে আমরা বাট দিই। যেমন আমি মুখে মুখে সেন্টেন্স বলি, শুনে এর ভিতরে এক্সাম্পল লিখেই আছে, আমি জাস্ট এখন মুখে মুখে বলছি। যেমন আমি বাট দিয়ে বলি, হি ইজ গুড বাট ভেরি, বাট ভেরি হতে পারে কি, হি ইজ গুড বাট ভেরি লেজি। সে ভালো কিন্তু এমনিতে অনেক লেজি। আচ্ছা, এবার কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমি বলি তাহলে হতে পারে কি, যেমন ধরেন দো হি ইজ গুড হি ইজ লেজি, তাহলে এটাকে আমি কমপ্লেক্স করলাম। আর সিম্পল করতে গেলে আমি করবো কি, ইন স্পাইট অফ হিজ বিং গুড হি ইজ লেজি। তাহলে এই যে দেখেন আপনার সিম্পল আমি ইন স্পাইট অফ দিলাম, কমপ্লেক্সে গিয়ে আমি দো দিয়ে করবো এবং কম্পাউন্ডে গিয়ে বাট দিয়ে করবো। তারপরে দেখেন কম্পাউন্ডে যখন আমরা অর দেই, এখানে আপনার করতে হয়, কমপ্লেক্সে করতে হয় হচ্ছে ইফ, ইফ প্লাস নেগেটিভ ক্লজ করতে হয়, নেগেটিভ ক্লজ। আর সিম্পলে গিয়ে করতে হয় হচ্ছে আপনার উইদাউট। একটা এক্সাম্পল দেখাই, যেমন ধরেন সাপোজ আমি বললাম ডু অর ডাই, এখানে লিখি ডু অর ডাই, এখানে আমি লিখলাম ইফ ইউ ডোন্ট ডু। তাহলে দেখেন এখানে আমি ইফ দিয়েছি এবং এখানে আমি নেগেটিভ ক্লজ তৈরি করেছি, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। আর এখানে আমি বলছি উইদাউট দিয়ে করা, তাহলে যেমন দেখেন উইদাউট ডুইং ইউ উইল ডাই। বুঝছেন জিনিসটা চেঞ্জটা কিরকম থাকে? এখানে আমি ইফ প্লাস নেগেটিভ ক্লজ করলাম, এখানে হচ্ছে আমি অর দিয়েছি, তাহলে ইফ প্লাস নেগেটিভ ক্লজ হবে, এখানে উইদাউট দিয়ে হবে। এই দুইটা রুল ছাড়া বাকি যা আছে সকল কমপ্লেক্স, সকল কমপ্লেক্স আর বাকি সকল কমপ্লেক্সের জন্য এখানে আমরা এন্ড দিব, যত রকম কমপ্লেক্স আছে। বুঝতে পারছি? ইফ প্লাস নেগেটিভটাকে চাইলে আনলেস দিয়েও করা যায়, একটু লিখে দিই, এটা আবার পরে টেস্ট করবেন। ইফ প্লাস নেগেটিভ যে কথা, আনলেস কি কথা, যেমন ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই মানে হচ্ছে আনলেস ইউ ডু ইউ উইল ডাই। আর বাকি সকল কম্পাউন্ড করতে গেলে এন্ড দিবেন। এই যে আমি সংক্ষেপে চার্টটা দেখালাম, এই চার্টটা মেইনটেইন করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার চেষ্টা করবেন, তাহলে অন্তত কমপ্লেক্স থেকে কম্পাউন্ড আলাদা করে পড়তে হবে। কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের জন্য আপনি খালি মাথায় রাখবেন দো থাকলে বাদ হবে, ইফ প্লাস নেগেটিভ থাকলে অর হবে, বাকি সবকিছুতে এন্ড হবে। শেষ, ফর্মুলা শেষ, ডান। এবার কমপ্লেক্স থেকে সিম্পলটা এটা অনেক রকম ভাবে হয়, আপনারা একটু এক্সাম্পল গুলো দেখবেন আর খালি ভাবের সাথে হাজি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আমার মনে সিম্পল করা বের হয়ে আসবে। ঠিক আছে, বুঝছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। এই চার্টটা ফলো করবেন, তাহলে দেখবেন 90% অফ দ্য প্রবলেমস উইল বি সলভড। এখন এক রাতে 100% পেরে যাবেন না, এটা ঠিক 100% হয়তো হবে না, কিন্তু মোটামুটি 90% অফ দ্য প্রবলেমস বা পরীক্ষায় যা যা আসবে অপশন থাকলে আপনি সেই অপশন থেকে এটা সলভ তৈরি করতে পারবেন নিজে নিজে। দ্যাটস হোয়াট আই ক্যান গ্যারান্টি। ওকে, সো তাহলে আপনারা এটার জন্য ভিতর থেকে একটু দেখবেন। আচ্ছা, কাজী এমডি শাহান প্রশ্ন করেছেন নেইদার আই নর হি ডিড দ্য ওয়ার্ক, এখানে কোঅর্ডিনেট ক্লজ কোনটা ভাই? নেইদার আই হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ, আর আবার হি ডিডটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ক্লজ। এই যে ডিডটা আছে, ডিড ভার্ব নরের আগেও আছে নরের পরেও আছে, দুই জায়গায় ডিড থাকায় আমরা কমন হিসাবে একটা ডিড নিয়েছি। মানে আমরা চাইলে বলতে পারতাম নেইদার আই ডিড নর হি ডিড, দুইবার ডিড না বলে আমরা একটা কমন ডিড নিয়ে পরে বসাই দিয়েছি, কিন্তু আগের ডিডটা কিন্তু আসলে আছে। বুঝতে পেরেছেন কোঅর্ডিনেট ক্লজ কোনটা? ওকে, সিম্পল সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডিফারেন্ট নাম আছে, আর কোনো নাম নাই। সিম্পল সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ক্লজে একটা মাত্র সেন্টেন্স তৈরি হয়, তাই এটা সিম্পল সেন্টেন্স, শেষ। এটার আর কোনো ভিন্ন নাম নেই। ওকে, তারপরে আচ্ছা, তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই নাকি? সামনের দিকে আগাই তাহলে একটু। এই যে যত কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আছে, দেখেন ইফ প্লাস ডু নট থাকলে তাহলে কি হবে? অর দিবেন। বাকি যা আছে এন্ড দ্বারা যা থাকে, এই যে সোদের থাকলে এন্ড দিবেন। তারপরে হচ্ছে আপনার এই যে সোদের থাকলে এন্ড দিবেন, মানে যা আমি তো মোট কথা বলেই দিছি, ওগুলা ছাড়া আর বাকি সবকিছুর জন্য এন্ড দিবেন আসলে। ঠিক আছে, তো সিম্পল কম্পাউন্ড এরকম আপনারা যে সেন্টেন্সগুলো দেখে দেখে যাবেন, দেখে দেখে গেলে আমার মনে আপনারা বুঝতে পারবেন। আমি মনে বেসিকটা দেখাই দিছি, জাস্ট এই থিওরিগুলো প্র্যাকটিক্যালি হচ্ছে এই যে এখন বাসায় বসে 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 খালি এক্সাম্পলগুলো পড়বেন, রুলগুলো পড়বেন, তাহলে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোনটা কিভাবে করা যায়, আর কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, বাকি যা আছে সবকিছু দেখেন, দেখেন এখানে ওয়েন আসছে, ওয়েনের জন্য এন্ড দিবেন, সেম একই রুলস। এখানে অলদো আছে, অলদো থাকলে বাদ দিবেন, এই যে দেখেন এখানে বাদ আসছে, এরকম জাস্ট মিলাই মিলাই পড়বেন। এই আমি যে চারটা দিয়ে দিচ্ছি ওই চারটার সাথে মিলাই মিলাই পড়বেন। ঠিক আছে, দেখেন এখানে নট আছে, তাহলে এখানে কি করবেন? অর দিয়ে দিবেন, এই তো। আছে ক্লিয়ার? ঠিক আছে, জাস্ট আমি যা যা বলেছি দেখবেন এটাই ভিতরে দাও, জাস্ট মিলাবেন ওটার সাথে, মিলাইলে দেখবেন হয়ে গেছে, মিলে গেছে।
আমি তাহলে এত মানে এটা কিন্তু অনেক কঠিন একটা টপিক। নরমালি দেখা যায় যে বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো একাডেমিক প্রতিষ্ঠানে সিম্পল কম্পাস কম্পাউন্ড পড়াইতে মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগে। কারণ কি এটা আস্তে আস্তে বুঝাইতে হয়, ধাপে ধাপে নিতে হয়, ওদেরকে করে করে দেখে। তো আমার মনে হয় আমি সবচেয়ে শর্টকাটে সিম্পল কম্পাস কম্পাউন্ডের স্ট্রাকচার দেখাই, ঠিক আছে? মানে এই বেসিক প্রিন্সিপালসটা অন্তত মাথায় রাখলে আপনি অপশন দেখলে ধারণা করতে পারবেন, 4টা অপশনের যে কোনো একটা যে কোনটা অ্যান্সার হবে আপনি অন্তত ধারণা করে হলেও দেখাই দিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর একটু প্র্যাকটিস করলে তারপরে পারতে পারবেন, ঠিক আছে? মাঝে ভাই বলতেছেন স্কুলে স্যার 2 মাস পড়াইছিলেন। হ্যাঁ, এরকম আসলেই হয়। আমি যখন ছাত্র ছিলাম তখন এরকম হইতো যে অনেকদিন ধরে এটা পড়া না, না পাতার পর পাতা এত পড়া তো কিছু মনেও থাকে না, পড়তেও মন চায় না, পারাও যায় না। এই জন্য আমি একবারে পুরো সংক্ষেপে করা যায়। আপনারা খালি সিম্বলটা কিভাবে গঠিত হয় সেটা দেখবেন, ঠিক আছে? আর অর্থটা ঠিক রাখার চেষ্টা করবেন। শেষ। তাহলে আমাদের এই সকল পাতা হয়ে গেল। তাহলে এখন আমরা ছোট একটা ব্রেক নিতে পারি কি? আমরা কি একটা 10 মিনিটের ব্রেকে যাবো? ঠিক আছে। তাহলে আমার গণিতে এখন বাজে 8টা 10। আমরা ইনশাল্লাহ 8টা 20-এ ফেরত আসবো, ঠিক আছে? 8টা 20-এ আমরা ফেরত আসবো, ওকে? 10 মিনিট একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি। মামুন ভাই আছেন? মামুন ভাই? আচ্ছা, ভাই মনে হয় নাই। সো আমরা ছোট একটা ব্রেকে যাচ্ছি, আপনার 8টা 20-এ চলে আসবেন। আসি ভাই, আসি। ঠিক আছে, ভাইয়া আমরা একটা ছোট ব্রেকে যাচ্ছি 10 মিনিটের, হ্যাঁ? ওকে, ঠিক আছে, সমস্যা নেই।
মানে কেন জিজ্ঞেস করবে? আরে জিজ্ঞেস করলে আমার দেখা করবো দেখা আসছে আমাকে বলতেছে আমাকে কিন্তু স্যার বলে ডাকা হবে না অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু সালমান স্যার কেমন আছেন স্যার আমি বলছি স্যার ভালো আছি স্যার আপনি কেমন আছেন স্যার হ্যাঁ আছি তো মোটামুটি বাসা থেকে আসতে খুব কষ্ট হয়ে গেছে আজকে তুমি কি গাড়ি নিয়ে আসবে? অফিসে গাড়িতে আসে আমি বললাম আপনার ভাষা পড়তরা আপনি তো বুঝবেন না মজাটা কি কষ্টটা কি আমি বললাম স্যার আমার বাসায় এয়ারপোর্টের থেকে যেই যাওয়া লাগে সেই 2 কিলোমিটার স্যার যাওয়ার থেকে আপনি আমাদের মধ্যে যে অফিস করতে পারবেন আমি রাজি আছি স্যার অফিসে অফিস করতে তো আমি বলতেছি বৃষ্টির দিনে আসলে অফিস করতে মন চায় না মন চায় বাসায় বসে গরম কালা ভুনা দিয়ে ভুনা খিচুড়ি খাই আমি জি স্যার আমার ইচ্ছা করে স্যার তখন বলে ও ভাবি রান্না টান্না করে না আমি বলি জি স্যার মাঝে মাঝে করে তো আপনাকে কি কি রান্না করে খাওয়াইছে এই যে 6 মাস কেন উনি তো অনেক আরো আগে জিজ্ঞেস করছিল মনে হয়। আমি জানি না উনি কেন বেশি কথা বারবার করে জিজ্ঞেস করে ওনার বউ নিশ্চয়ই রান্না করে। এর জন্য উনি উনি রান্না করে করে। রান্না করে কারণ না উনি মাঝে মাঝে ডিম পানি আসে বাকি নিয়ে আসে বুয়া রান্না। তার বউ তো ইনকাম বেশি ওনার থেকে উনি স্কিনের মনে হয় আমি বললাম স্যার খিচুড়ি রান্না করছে কালা ভুনা খাওয়াইছে পোলাও রান্না করে খাওয়াইছে আপনি তো আপনার আগুলোও হয়নি মোটামুটি স্যার সব কিছু রান্না বান্না পারে তবে একটু স্লো স্যার তখন এই তো কাহিনী ওকে আমি ফেরত এসেছি, আপনারা যদি ফেরত এসে থাকেন একটু চ্যাট বক্সে জানাবেন, তাহলে আমরা ক্লাসটা রিজিউম করব। রান্না করবো আর বই দেখে রান্না করবো কারণ তো করতে পারলেই হলো স্যার কেন স্যার আপনি তো ফরেনসিক আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আপনারা ফেরত এসেছেন, তাহলে ক্লাসটা রিজিউম করা যায়। সো এই হচ্ছে মোটামুটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডারি। এখন এখানে আমাদের অনেকগুলো প্র্যাকটিস কোশ্চেন আছে। সো আমি কয়েকটা প্র্যাকটিস কোশ্চেন করাই দিচ্ছি আপনাদেরকে, যেগুলো একটু কঠিন, যেগুলো একটু ডিফিকাল্ট মনে হতে পারে অনেকের কাছে, সেগুলো আমি করিয়ে দিচ্ছি। আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলো অ্যান্সার অ্যাজ ইউজুয়াল আমি সবসময় তাকে আপলোড করেই দিই। সো উত্তর আপনারা সলভ পেয়ে যাবেন। সো তাহলে আমরা একটু দেখি প্রথমটা কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে হাউ গর্জিয়াস ইজ দ্য সানসেট। আমরা জানি যে হাউ দিয়ে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটাকে হচ্ছে আমরা ভেরির মাধ্যমে প্রকাশ করি। কিসের মাধ্যমে? ভেরির মাধ্যমে প্রকাশ করি। হাউ গর্জিয়াস যদি থাকে তাহলে হচ্ছে দ্য সানসেট ইজ ভেরি গর্জিয়াস। নো আদার মেটাল ইজ অ্যাজ এক্সপেন্সিভ। এখান থেকে আমি পেয়ে গেছি। এখানে আমাদেরকে বলছে যে ট্রান্সফর্ম দা ইনটু সুপারলেটিভ। এটাকে আমাদের সুপারলেটিভ করতে বলেছে। নাকি ট্রান্সফর্ম দিতে সেটা সুপারলেটিভ। হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে ইজ অ্যাজ এক্সপেন্সিভ থাকলে মানে কি মোস্ট এক্সপেন্সিভ বের করতে হবে। তাহলে এখন দেখি এখানে মোস্ট এক্সপেন্সিভ কোথায়? এটাতে নাই, এটাতে নাই। এ বাদ বি বাদ। এখন সি নিব নাকি ডি নিব? এন্ড কথা হচ্ছে সি যদি ইজেন দিয়ে যদি এটা শুরু হয় তাহলে সেটা একটা কোশ্চেন মার্ক থাকার কথা। কিন্তু এখানে কোশ্চেন মার্ক নাই, কাজে সি ভুল। আনসার ইজ ডি। শেষ। আচ্ছা, একটু সামনের দিকে যাই, কয়েকটি স্কিপ করে যাই। চলে যায় ট্রান্সফর্ম দ্য গিভেন সেন্টেন্স ইনটু কম্পারেটিভ। বলছে যে দ্যাট চকলেট ইজ নট অ্যাজ সুইট অ্যাজ দিস ওয়ান। তাহলে দেখেন অ্যাজ সুইট অ্যাজ আছে, এটা অ্যাজ ইজ স্ট্রাকচার। তাহলে আমরা চাইলে এটাকে কিভাবে করতে পারি? আমরা দিস চকলেটকে সামনে আনবো, মনে আছে? দ্যাট চকলেট পরে যাবে 69, রুল অফ 69। রুল অফ 69 ফেলে দেন। তাহলে দিস চকলেট সামনে আসবে, দ্যাট চকলেট পরে যাবে। এটা নট আছে তাহলে এটা হবে কি? এটা হয়ে যাবে নেগেটিভ আছে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। অ্যাজ সুইট আছে তাহলে এটা হয়ে যাবে সুইটার। তাহলে आंसर কি? তাহলে বলেন দ্রুত, একদম উল্টাপাল্টা করে ফেলেন। This chocolate is sweeter than that one. একটু খুব ভালো মতো খেয়াল করবেন, বি নাম্বারটাও খুব কাছাকাছি আছে, কিন্তু এখানে একটা হালকা ডিফারেন্স আছে। একটাতে হচ্ছে দুইটাতেই চকলেট আছে, একটাতে 1 করে দিয়েছে। যেহেতু 1 করে দিয়েছে তাই আমরা 1 এর আনসারটা নিয়েছি। ওকে ওকে, তারপরটা চলে যাই। তারপরে এরপরটাও সেম, আমার মনে এভরিবডি তো করে দিয়েছে ক্লাস। আর একটু স্কিপ করে সামনে যাই, দেখি উই হ্যাভ ইনফর্মড হার অফ হার সাকসেস। এটাকে আমাদেরকে বলেছে কমপ্লেক্স করতে। এখন এই ধরনের ক্ষেত্রে করার সময় আমরা আগে চিন্তা করব যে কমপ্লেক্সের কোডটা কিভাবে আসে। যেমন দেখেন এ নাম্বারে দেখেন, এখানে আমরা অপশনগুলো এলিমিনেট করে আগে উই হ্যাভ ইনফর্মড হার অফ হার বিইং সাকসেসফুল। তাহলে এখানে কি আপনার আছে কোনো দুইটা ক্লজ তৈরি হয়েছে? এখানে কোনো দুইটা ক্লজই তৈরি হয় না, তাহলে সে কমপ্লেক্স হয় নাই। আচ্ছা, এবার তারপরে যে শি হ্যাজ বিন ইনফর্মড বাই আস অফ হার সাকসেস, দুইটা ক্লজ তৈরি হয়েছে, দুইটা ক্লজ তৈরি হয় নাই, তাহলে সেও কমপ্লেক্স হয় নাই। এখন দুইটা আছে আমাদের, সি নিব নাকি ডি নিব? উই হ্যাভ ইনফর্মড হার দ্যাট শি হ্যাজ সাকসিডেড, শি হ্যাজ বিন ইনফর্মড দ্যাট শি হ্যাজ সাকসিডেড। দুইটার মধ্যে আপনার কি মনে হয় কোনটা? এখানে উই হ্যাভ আছে, উই হ্যাভ আছে, সো নাম্বার সি ইজ কারেক্ট, ডি ইজ রং। কঠিন লাগে না সহজ বলেন তো? কঠিন না সহজ একটু জানান। ইজি আছে না মোটামুটি? এখন ইজি লাগতেছে না? সৈকত বলছেন মাখন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাখন লাগলে আরো ভালো। যেভাবে পারেন, যার কাছে যেটাই লাগুক না কেন, মাখন লাগুক, তেল লাগুক, ইজি লাগুক, সলভ করতে পারলে আলহামদুলিল্লাহ। সো এখানে যেগুলো আছে কোশ্চেনগুলো আপনারা বাকিগুলো নিজেরা নিজেরা সলভ করে নিন। আমরা রাসেল জিজ্ঞেস করছেন ডি কেন নয়। এখানে দেখেন রাসেল ভাই উই হ্যাভ ছিল, তাহলে এটা সাবজেক্টিভ কি? উই হ্যাভ থাকবে না?
এখানে তো আমার প্যাসিভ করার কোনো দরকার নাই, তাই না? সো তাহলে বি বাদ, এই যে উই হ্যাভটা উই হ্যাভে রেখেছি, সেম রেখেছি, জাস্ট পরেরটা কি দ্যাট দিয়ে এখানে আমি ক্লজ তৈরি করছি, এটাই হচ্ছে পার্থক্য। আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এগুলো খুব সহজ। সো বাকি যেগুলো আছে এগুলো আপনারা বাসায় বসে দেখেন, আর দেখে তারপরে যদি প্রবলেম হয় পরের ক্লাসে তো আপনারা কোচিং করতে পারবেন, এগুলো সবগুলো আনসার আমি তাকে আপলোড করে দিব। আমি একটু সেন্টেন্স কারেকশনে যাই, কারণ সেন্টেন্স কারেকশনটা আপনাদের লাগবে, বুঝছেন? সেন্টেন্স কারেকশনটা পড়া এবং এটা একটু কঠিন, ডিফিকাল্ট। আচ্ছা, সো সেন্টেন্স কারেকশন পড়ার আগে আমি আপনাদের কয়েকটা জিনিস বলি। সেন্টেন্স কারেকশন ইন্ট্রোডাকশন, সেন্টেন্স কারেকশন তো পড়াই, দেখে তারপরে আরো অনেকভাবে টাইম স্পেন্ড করেন। এখন হচ্ছে সেন্টেন্স কারেকশন হচ্ছে ইংরেজি গ্রামারের আমার চোখে সবচেয়ে কঠিন একটা টপিক। ইভেন আমি এখনো অনেক সময় গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে আমি সকল সেন্টেন্স কারেকশন পারবো। কারণ কি? কারণ ভাই জানার কোনো শেষ নাই, শিখার কোনো শেষ নাই, ভুলেরও কোনো শেষ নেই। ভুলের শেষ আছে? নিত্য নতুন ভুল হচ্ছে, নিত্য নতুন প্রক্রিয়ায় ভুল তৈরি হচ্ছে। কাজে ভুল যেহেতু নতুন নতুন তৈরি হচ্ছে, সো আমরা সকল ভুল জানবো না এবং সকল ভুলই করতে পারবো না, এটাই স্বাভাবিক না? সো সেন্টেন্স কারেকশন থেকে যদি প্রশ্ন আসে, আপনি চিন্তা করবেন যে এখানে না পারাটা ব্যর্থতা নয়, বরং পারাটা সফলতা। কি বলছি কথাটা বলেন? সেন্টেন্স কারেকশনের প্রশ্ন না পারাটা ব্যর্থতা না, বরং পারাটা একটা সফলতা। সো ধরে নেই আমার বিসিএস এর যতগুলো গ্রামাটিক্যাল কোশ্চেন আছে তার মধ্যে দুইটা সেন্টেন্স কারেকশন তুলে দিই। আমাদের টার্গেট হচ্ছে ভাই দুইটা তুলে দিলে যেন আমি অন্তত একটা সলভ করতে পারি। আমার তো প্রিলিতে ফুল মার্কস পাওয়ার দরকার নেই, দরকার আছে 200 তে 200 পাওয়া লাগে প্রিলি পাস করতে, দরকার নেই। সো পজিটিভ লিখবেন, দুইটার মধ্যে একটা যদি আমি কারেক্টলি সলভ করতে পারি তাহলে আমি যদি বলি আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি, অসুবিধা নেই। কথা বুঝছেন? আর যদি এটা একটাও না পারেন তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি পারি নাই, ইটস ওকে, নো প্রবলেম, আমি বাকিগুলো দিয়ে নাম্বার তুলে নিই, ঠিক আছে? কিন্তু কোনো অবস্থাতে যেন নেগেটিভ মার্কিং না হয়, এটা শুধু খেয়াল রাখবেন। এই ধরনের কোশ্চেনগুলো পারতে একটু কঠিন হয়, মাঝে মাঝে পারা যায় না এবং খুব ট্রিকি, এবং অনেক প্র্যাকটিসের পরে সেন্টেন্স কারেকশন সফলভাবে সম্পন্ন করা যায়। এটা অনেক প্র্যাকটিস লাগে সেন্টেন্স কারেকশনের জন্য। সো কাজেই সেন্টেন্স কারেকশন থেকে ঘাবড়াবেন না, সবসময় এটা মাথায় রাখবেন যে যতটুকু আমি সলভ করতে পারি, সব যদি নাও পারি, কিছু কিছু যদি আমি সলভ করতে পারি তাহলে সেটা আমার জন্য না। মনে থাকবে কথাটা আমি কি বলতে চাইছি? মনে রাখা যায়? মনে রাখা গেলে ইয়েস বলেন, না মনে রাখা গেলে নো বলেন। কারণ এটা যদি না হয় তাহলে আপনি সেন্টেন্স করতে গেলে ই হয়ে যাবেন যে কি ব্যাপার, নতুন নতুন এতগুলো পড়লাম তাও কমন করে না, তাও শেষ হয় না। এটা ভাই আসলেই শেষ নেই, কত রকম সেন্টেন্স কারেকশন আছে, এটা কোনো শেষ নেই, ঠিক আছে? চাইলেই নতুন নতুন সেন্টেন্স কারেকশনের সমস্যা তৈরি করা যায়। এখানে অনেকে আছেন হয়তো যারা প্রাইমারি কোর্সে আমার সাথে ক্লাস করেছিলেন, আছেন না? তো যারা প্রাইমারি কোর্সে ছিলেন তাদেরকে আমি অনেকগুলো সেন্টেন্স কারেকশন দেখাইছি, অনেক সেন্টেন্স কারেকশন দেখাইছিলাম তখন। তো দেখাই দিয়ে তারপরে আমি বলছিলাম যে দেখেন আপনার এটার কিভাবে কোনো এন্ড নাই এবং এটা যে মানে সবকিছু আসলে ডিফিকাল্ট। আসলে জিজ্ঞেস করছেন টপিক ইগনোর করলে কেমন হয়? চাইলে করতে পারেন, আপনি যদি মনে বেশি কঠিন লাগছে ইগনোর করেন, যদি বেশি কঠিন না লাগে তাহলে অন্তত বেসিক গুলো দেখে যান, টোটালি ইগনোর করেন না। যে একটা দুইটা যদি পারেন অসুবিধা কি? কিছু লিড নিতে পারলে অসুবিধা তো নাই। তাহলে এখন আসলে আমরা একটু সেন্টেন্স কারেকশন দেখি। হোয়াট টাইপ অফ দ্য বুকস ইউ লাইক টু রিড? আচ্ছা এখানে দেখেন সমস্যাটা কোথায়, আমাদেরকে আগে সলভ করতে হবে যে প্রবলেমটা কি বুঝতে হবে। কিছু আছে আর্টিকেল রিলেটেড প্রবলেম, আর্টিকেল রিলেটেড প্রবলেম কি? তাহলে এখানে ডাটা হওয়ার কথা নাকি, একটা এক্সট্রা দা ঢুকে যাচ্ছে, সেজন্য এটা ভুল প্রবলেম। তাহলে হোয়াট সর্ট অফ অ্যান ইনসেক্ট ইজ দ্যাট? তাহলে হোয়াট সর্ট অফ হলে তারপরে এন হবে না, এখানে ব্ল্যাঙ্ক হবে, কোনো আর্টিকেল হবে না। অফের পরে এই জায়গাগুলোতে আমাদের কোনো কাইন্ড অফ সর্ট অফ এগুলো দিলে তারপরের অংশে আমাদের কোনো আর্টিকেলের প্রয়োজন হয় না। এটা হচ্ছে এক নাম্বার নিয়ম। দুই নাম্বার হচ্ছে ইচ অফ ওয়ান অফ, এগুলো যদি থাকে তারপরটা যে হচ্ছে আপনার প্লুরাল ফর্ম হয়। যেমন দেখেন ইচ অফ দ্য প্লেয়ার পারফর্ম ওয়েল, তাহলে হচ্ছে কি হবে? ইচ অফ দ্য প্লেয়ার হবে না, তবে ইচ অফ দ্য প্লেয়ার্স, এস হবে। নান অফ দ্য স্টুডেন্ট, তাহলে নান অফ দ্য স্টুডেন্ট হয় না, ইউজুয়ালি আমরা এটা করব নান অফ দ্য স্টুডেন্টস, এখানে আমরা প্লুরাল করব। ওয়ান অফ দ্য স্টুডেন্ট কখনো হয় না, ওয়ান অফ দ্য স্টুডেন্টস হয়, তারপরটা আমরা প্লুরাল করব, এরকম। তারপরটা হচ্ছে সাবজেক্ট ভার্ব রিলেটেড প্রবলেম হতে পারে। যেমন দেখেন রিসোর্সেস, এটা প্লুরাল করেছি তারপরে ওয়াজ দেওয়া, তাহলে সেটা ভুল, তাহলে রিসোর্সেস এর পরে ওয়্যার হবে, এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? Use present continuous tense rather than simple present tense when recurring action is problematic. যেমন দেখেন he always hits me without any reason, তাহলে হচ্ছে he or she is always hitting me without any reason, সে বারবার করেই যাচ্ছে কিন্তু থামতেছে না, এটা একটা রিকারিং প্রবলেম যেটা বারবার হতে থাকে। এই ধরনের ক্ষেত্রে আমরা ইনডিফিনিট দিই না, আমরা কন্টিনিউয়াস দিই, ঠিক আছে? এটা কিন্তু একটা বেশ ডিফিকাল্ট এবং হায়ার অর্ডার এবিলিটি, কারণ অনেক ক্ষেত্রে অনেক সেন্টেন্স এটা বোঝা যায় না, ঠিক আছে? এটা মাথায় রেখে তারপরে দেখেন বলছে if in a sentence two action clauses are to be taken place in the future, use simple present tense for conditional clause and simple future tense for other clause. যেমন দেখেন the moment she will enter the room we will start singing the birthday song. সমস্যা কোথায়? the moment she will enter না বলে আমরা বলবো the moment she enters the room। ওই যে কন্ডিশনালের একটা পাশে প্রেজেন্ট হয় আরেকটা পাশে ফিউচার হয়, সেটা হচ্ছে সোজা ভাষায় হচ্ছে এক পাশ প্রেজেন্ট হবে আরেক পাশ হচ্ছে আপনার ফিউচার হবে, ঠিক আছে? যেমন কন্ডিশনাল ক্ষেত্রে আপনি চিন্তা করেন if you come I will go, এই পাশটা ইনফিনিট হয়, এই পাশটা ফিউচার হয়। এই পাশটাকে কি ফিউচার করা যায়? চাইলেও করা যায় না, তাহলে এই পাশটা সবসময় প্রেজেন্টে থেকে যায়, এইটা হচ্ছে বিষয়। তারপরটা চলে যায় ফর ইম্পসিবল পাস্ট কন্ডিশন ইউজ পাস্ট পারফেক্ট ফর ইটস লাইকলি রেজাল্ট। যেমন দেখেন if Jacob would have called me I would have picked, না if Jacob had called me I would have picked, এখানে would have থাকলে এখানে had called করতে হবে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। if এর কন্ডিশনালে এই জায়গায় পাস্ট এই would have ব্যবহার করা যায় না, প্রথম সাবঅর্ডিনেট ক্লজে would have ব্যবহার করা যায়, সেখানে সবসময় পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হয় কখন? যখন এই would have থাকবে। এবার যদি would have না থেকে শুধু would থাকতো, যদি আমার শুধু would থাকতো would have না থেকে, তাহলে আমরা এই পাশে শুধুমাত্র পাস্ট লিখে করতাম। এগুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট রুলস যে হচ্ছে তুলে দিছে। এখন আমরা আসেন কোশ্চেনে যখন এইভাবে আসে আমরা কিভাবে সলভ করব? যে ভাই এত বড় বড় সেন্টেন্স দেওয়া থাকে সলভ করা যায় না, কোশ্চেন সলভের ক্ষেত্রে এটা খুব ঝামেলা হয়। তাহলে এখন কিভাবে সলভ করবেন আমি আপনাদেরকে কিছু দিয়ে এটাকে কি বলে সিরিয়াল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। এক নাম্বার সবার প্রথমে এসে চেক করবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে নাকি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদেরকে সবার প্রথম চেক করতে হবে, ঠিক আছে? এক নাম্বারে এসে আমরা সবার প্রথম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চেক করব। তাহলে দেখুন
দ্য এমপ্লয়ি অফ দিস কোম্পানি ডিমান্ড হায়ার স্যালারি, তাহলে আছে দেখি দ্য এমপ্লয়ি অফ দিস কোম্পানিটা ছেড়ে দিই, দ্য এমপ্লয়ি ডিমান্ড হায়ার স্যালারি হইছে নাকি ডিমান্ডস হওয়ার কথা? চিন্তা করেন তো, ডিমান্ডস হওয়ার কথা, কারণ এমপ্লয়ি সিঙ্গুলার এসটা দেয় নাই, তাহলে এটা ভুল। এবার দেখেন এমপ্লয়িজ অফ দিস কোম্পানি কেটে দিই, এখানে প্লুরাল আছে, তারপরটা আবার করছি কি ডিমান্ডস এস দিয়েছে, ঠিক আছে, ঠিক নাই, কেটে দিলাম, ভুল। দ্য এমপ্লয়িজ অফ দিস কোম্পানি আর ডিমান্ডিং হায়ার স্যালারিজ ফর আ লং টাইম, সি নাম্বার সিমস কারেক্ট। এবার এটা সাবজেক্ট ভার্ব ঠিক আছে, এমপ্লয়িজ করেছি আর করেছি সিমস কারেক্ট। এটা মানে দ্য এমপ্লয়িজ অফ দিস কোম্পানি হ্যাভ বিন ডিমান্ডিং, এখানে হ্যাভ বিন করেছে সাবজেক্ট ভার্ব সিমস কারেক্ট, কারণ সি না ডি, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে আমি এ বি বাদ দিতে পারছি, সি এর মধ্যে কোনটা নিব দেখা কোশ্চেন। এখন আমি একটু একটা পরের অংশে বলছে ফর এ ভেরি লং টাইম, আবার বলছে ফর, আমরা জানি ফর সিন্স কোন টেন্সে বসে, পারফেক্ট কন্টিনিউয়াসে ফর সিন্স বসে, সো দ্য কারেক্ট আনসার ইজ ডি, সি নাম্বার ভুল। আপনারা কি দেখতে পাচ্ছেন আমি কিভাবে সলভটা তৈরি করছি? সো আমি একটা স্টেপ বাই স্টেপ দিয়েছি। আমি সবার প্রথম দিয়েছি যে শুধুমাত্র সাবজেক্ট, আমি পুরো সেন্টেন্স করিনি, আমি শুধু প্রথমবারে যে খালি সাবজেক্ট বা এগ্রিমেন্ট ঠিক আছে চেক করছি, চেক করতে গিয়ে আমার দুইটা অপশন বাদ হয়ে গেছে, আমি দুইটা অপশন বাদ দিয়েছি। দুইটা অপশন বাদ দিয়ে দেওয়ার পরে এখন আমার কাছে সিডি আসছে, এখন আমি ঠিক করা শুরু করছি আমি সি নিব না ডি নিব। তখন আমি যেটা তাকাইছি ফর এ ভেরি লং টাইমের দিকে, পরের দিকে তাকাইছি আমার সলভ বের হয়ে গেছে। সো ধাপে ধাপে আপনাকে যেতে হবে, একটা বাই স্টেপ। সবসময় প্রথম ধাপে গিয়ে আপনি দেখবেন সাবজেক্ট বা এগ্রিমেন্ট ঠিক আছে নাকি, এবং 2 নাম্বার ধাপে এসে দেখবেন টেন্স ঠিক আছে নাকি। 3 নাম্বার ধাপে এসে দেখবেন আপনার ডিটারমিনারের এগ্রিমেন্ট, ডিটারমিনার তার সাথে নাউন, তার সাথে সিঙ্গুলার প্লুরাল, এদের এগ্রিমেন্ট ঠিক আছে নাকি। এই তিনটা চেক করলে আপনি অপশন এলিমিনেট করে ফেলতে পারবেন, কিছু না কিছু অপশন আপনি অবশ্যই এলিমিনেট করতে পারবেন। এই তিনটা সবার প্রথম চেক করবেন যে কোনো সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে আপনি বাকি দিকে যান। কি বলতে বুঝা গেছে? বুঝা গেলে ইয়েস বলেন, না বুঝা গেলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা ধরেন তারপরেরটাই যাই। এই পরেরটা আবার একটু ভিন্ন ক্যাটাগরি, তো ভিন্ন ক্যাটাগরিটা আমরা একটু সলভ করে দেখেন। দ্য ট্রেন ইজ এক্সপেক্টিং টু বি বিটুইন, আমি এত কিছু করব না, দ্য ট্রেন ইজ এক্সপেক্টিং, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড, কোনটা বাদ যাবে বলেন তো? এ নাম্বার বাদ, দ্য ট্রেন ইজ এক্সপেক্টিং তো হয় না, দ্য ট্রেন ইজ এক্সপেক্টেড হতে পারে, এটা প্যাসিভ হবে, সো এ নাম্বার আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন সাবজেক্ট এগ্রিমেন্টে আমার একটা অপশন বাদ হয়ে গেল। এখন চলে যাই, the train is expected to arrive between 11 p.m. and 12 p.m. to arrive between 11 p.m. and 12 p.m. What is the difference between these two sentences? The train is expected to arrive between 11 p.m. এখানে আছে and, এখানে আছে or, তাহলে এখানে এসে আমি ডিফারেন্স পাইছি, এখানে and এখানে or, তাহলে দুইটা একটা থাকবে একটা বাদ যাবে, কোনটা থাকবে কোনটা বাদ যাবে ডিসাইড করেন। and রাখবেন না or রাখবেন বলেন, আপনাদের কি মনে হয়? or টা বাদ যাবে, রাইট, তাহলে সি নাম্বার বাদ। এখন এখানে একটা ট্রিক শিখাই দিই, আমি আপনাদেরকে শিখাবো। or বাদ দিছি, আচ্ছা এটা একটা শিখাই দিই। সি নাম্বার এবং বি নাম্বার খুব কাছাকাছি ছিল না, স্লাইড চেঞ্জ না। সো আমার টিচিং এক্সপেরিয়েন্স থেকে আমি বলতে পারি এবং আমার প্রশ্ন সলভ করার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি ডি নাম্বার আসলে রং। আমি এখন ডি নাম্বার অপশনটা করতে দিই। The train is expected for arrival between 11 p.m. and 12 p.m. তাহলে arrival between হইছে, এটা হয়নি, বাদ, তাহলে অ্যানসার ইজ বি। কি বলছি বুঝছেন? কিভাবে সলভ করছি দেখছেন? দেখে থাকলে ইয়েস বলেন, দেখে না থাকলে নো, বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা এখানে কেন বলতেছেন ডি নাম্বার বাদ? এখানে টু হবে না, the expected to তারপরে অ্যারাইভ হবে না, এখানে অ্যারাইভাল আছে না, সো ডি নাম্বার বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এটা অ্যারাইভ বলবো, টু অ্যারাইভ বলবো, ঠিক আছে, ওকে। আমি বলতেছি আচ্ছা এখানে অনেকে বলছেন অর কেন বলুন না, বিটুইন মানে কি দুইটার মধ্যে, আর অর মানে হচ্ছে দুইটার যে কোনো একটা। আমি যদি বলতাম ট্রেন 11টায় অথবা 12টায়, তাইলে কিন্তু আমার বিটুইন প্রিপোজিশনের দরকার নাই, এখানে এক প্রিপোজিশন হওয়ার কথা, এক অর হইলে কিন্তু এখানে এক প্রিপোজিশন হওয়ার কথা, কিন্তু এখানে বলছে বিটুইন, তাহলে বিটুইন হওয়া মানে কি বলছে 11টা পিএম থেকে 12টা পিএম এর মধ্যে থাকবে, তাহলে এটা কি এন্ড হবে না, অরটা বাদ যাবে না, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটু সামনের দিকে আগে দেখি, আরেকটা দেখাই, একটু কি দেখাই, মনে করেন এইটা দেখি, এটা চুজ করাতে দেখি আপনারা একটু সলভ করেন তো। আচ্ছা আমি সবার প্রথম এখানে কোনটা বাদ দিব বলেন তো, কোন অপশনটা বাদ দিয়ে দিব সবার প্রথম? সবার প্রথম আমি বাদ দিব কোনটা? সবার প্রথম বাদ দিব সি, কারণ এখানে ওয়ান্টিং আছে, খেয়াল করেন, খেয়াল করছেন, সি নাম্বার সবার প্রথম বাদ। আচ্ছা এখন আমার হাতে আমি চলে যাই এ নাম্বারে, হোয়াট কাইন্ডস অফ কার ডু ইউ ওয়ান্ট। আচ্ছা এটা যদি কাইন্ডস দেই, এটা কার্স হওয়ার কথা না, তাইলে যদি এখানে কাইন্ডসও দেই যে তুমি একাধিক গাড়ি পছন্দ করো, একাধিক টাইপের গাড়ি পছন্দ করো, আমি মানলাম, তাহলে সেক্ষেত্রে কি একাধিক গাড়ির জন্য এখানে কার্স হওয়ার কথা না, সো এ নাম্বার ইজ অলসো বাদ। এখন বি এবং ডি দুইটার মধ্যে কোনটা দিব, কোনটা বাদ দিব? আসেন, হোয়াট কাইন্ড অফ কার ডু ইউ ওয়ান্ট, আর এটা আছে হোয়াট আর দ্য কাইন্ডস অফ, তাহলে এখানে যদি কাইন্ডস দেই এটাও কার্স হওয়ার কথা, বি নাম্বার বাদ, অ্যানসার ইজ। বুঝে গেছে সলভ কিভাবে করছি? ওয়ান্ট ভার্বের আইএনজি ফর্ম হয় না, ঠিক আছে, ওয়ান্টিং হয় না, আই ওয়ান্ট মানে আমি এখনই চাচ্ছি, আই লাভ মানে আমি এখন ভালোবাসি, ওয়ান্ট লাভ লাইক সি এই জিনিসগুলো ইউজুয়ালি কন্টিনিউয়াস করা হয় না, প্রসেস এই ধরনের ভার্বগুলো কন্টিনিউয়াস লাগে না, ঠিক আছে। আচ্ছা
তারপরটা চলে যাই। এখন অনেকে লিখছেন সি নাম্বার কেন বাদ, সি নাম্বার বাদ দিয়ে দিচ্ছে ওয়ান্টিং এর জন্য। ওয়ান্টিং দেখেন, ওয়ান্টিং আছে সেজন্য বাদ দিয়েছে সি নাম্বার। আচ্ছা এবার এটা করেন তো দেখি, পরেরটা সলভ করেন। নিশি সেড টু দা বয়, দেখি সলভ করেন তো অ্যানসার কি হবে। ওকে, তাহলে আসলে আমরা সবার প্রথম সলভ করে কি হবে, আমরা জানি নাও থাকলে সেটা দেন হয়ে যায়, আমরা জানি না এটা। এটা কি এরকম করতেছে, আমরা জানি নাও থাকলে সেটা দেন হয়ে যায়। এটাতে দেন আছে, এটাতে দেন আছে, এটাতে দেন আছে, এটা অ্যাডভান্স আছে, এটা বাদ, শেষ। এবার আমি মিলাই, একটা করে মিলাই। নিশি আজ দ্য বয় ইফ হি কুড টেক হার হোম দেন। ওকে, নিশি আজ দ্য বয় দ্যাট, আজকের পরে আবার দ্যাট লাগে, আবার ইফ লাগে, আমার দুইটা কনজাংশন হয়ে গেল, ক্লজ দুইটা হইলো সেন্টেন্স স্ট্রাকচার, বাদ। সি নাম্বার দ্যাট ইফ আছে, বাদ। নিশি আজ দ্য বয় ইফ হি, আজকের পরে ক্যান হইতে পারে, সাবজেক্ট এগ্রিমেন্ট ঠিক নাই, বাদ। সো দ্য কারেক্ট আনসার ইজ এ। দেন আমি যখন সাবজেক্ট এগ্রিমেন্ট চেক করছি আর অ্যাডভার্বের রুলটা চেক করছি, অটোমেটিক আনসার বের হইছে। সো দ্য কারেক্ট আনসার ইজ এ। বুঝা গেছে? বুঝা গেলে ইয়েস বলেন, না বুঝা গেলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাই আমরা। হ্যাঁ, এটা করেন তো দেখি। দ্য পেমেন্ট ওয়াজ কালেক্টেড করেন। এই যে দ্য পেমেন্ট ওয়াজ কালেক্টেড, এটা করেন। মাশাআল্লাহ, এটা আপনারা মোটামুটি সবাই পারছেন, দ্য আনসার ইজ সি। ভেরি গুড, ভেরি গুড, আপনারা মোটামুটি পারছেন এটা। তার অলরেডি সিস্টেম কালেক্টেড দ্য পেমেন্ট, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে দেখেন এখানে এখানে কিভাবে আমরা বাদ দিব। আমরা বাদ দিব কিভাবে, দ্য হার্ড ওয়ার্ক। এটা দেখেন, এটা কোন টেন্স, এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, বাদ। ওয়াজ এবল টু কালেক্ট দ্য পেমেন্ট, এখানে এবল টেবল আসে কোত্থেকে, এবল টেবল তো দরকার নাই, বাদ। টু কালেক্ট দ্য পেমেন্ট দ্য সেলসম্যান হ্যাড টু ওয়ার্ক হার্ড, না, বাদ। সো কারেক্ট আনসার ইজ সি, শেষ। আচ্ছা এটার আনসার, এটা একটু কঠিন প্রশ্ন, এটার আনসার হচ্ছে ডি, স্পিচ। তারপরটাই যাই, লাস্টে দেখি। এইটা সলভ করতে দেখি, পিক দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ফেস ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? এটা কিন্তু একটু ট্রিকি, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসলে সবসময় পারা যাবে তা না। এটার আনসার হচ্ছে ডি নাম্বার, এন আইডিয়া হ্যাজ বিন আনসাকসেসফুল। আপনি কিছু একটা চিন্তা করছেন, সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং হচ্ছে এখন এটাকে নতুন করে আবার ডিভাইস করা লাগবে, সেটাকে বলা হচ্ছে ব্যাক টু দ্য ড্রয়িং। নতুন করে আবার প্ল্যান করে আগাইতে হবে। আপনি কোনো একটা কিছু করে গেছেন, করে যাওয়ার পরে দেখছেন ওটা ভুল, এখন আবার নতুন করে এটাকে শুরু করা লাগতেছে, এটাকে বলে ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড। ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরেরটাই যাই, এখান থেকে এখানে বাকিগুলো হচ্ছে মোটামুটি মুখস্থ করার মতো, ঠিক আছে, মোটামুটি মুখস্থ করার মতো। এটা ট্রাই করুন তো দেখি, টু জাজ দ্য টাইটিসিটি কন্টেস্ট, ট্রাই করুন তো, এটা খুব মজা, দেখি এটাকে সলভ করতে পারি। হয়েছে না, আমি স্টপ করে দিব। ওকে, আই থিংক আমি এখন সলভ করে দিই। এটা খুব মজার এই কারণে রেখেছি, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আনইন্টারেস্টেড আরেকটা হচ্ছে ডিসইন্টারেস্টেড, দুইটা শব্দের মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবেন? জানেন দুইটা শব্দই কারেক্ট, দুইটা শব্দই সঠিক, ইংরেজিতে দুইটা শব্দই আছে, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, আনইন্টারেস্টেড হচ্ছে যে মোটেও আগ্রহী না, অনেকে অপছন্দ করে, এটা হচ্ছে নেগেটিভ। ডিসইন্টারেস্টেড হচ্ছে সে লাইক কনফিউজড, যে সে এটা মানে পছন্দ করে কি করে না। মানে আমি আপনাকে নিয়ে গেলাম একটা রেস্টুরেন্ট, আগে আপনি খাইতে বসছি, ঠিক আছে। তো খাইতে বসার পরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম বার্গার খাবেন, আপনি বললেন আনইন্টারেস্টেড, তাহলে আমি ধরে নিব যে আপনি বার্গার খেতে চান না। আর ডিসইন্টারেস্টেড আপনি যদি বলেন আমি ডিসইন্টারেস্টেড, তাহলে আমি ধরে নিব যে আপনার ইন্টারেস্ট নাই, আবার আপনি যে আনইন্টারেস্টেড তাও না, আপনি মাঝামাঝি এক জায়গায় অবস্থা করতেছেন। আপনার আগ্রহ নাই, শুধু এত বার্গার খাওয়ার প্রতি আমার আগ্রহ নাই, আচ্ছা ঠিক আছে খাইলেও খাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ডিসইন্টারেস্টেড। সো বুঝছেন দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি যদি বলেন যে আমি আনইন্টারেস্টেড, আমি কখনোই আপনাকে দ্বিতীয়বার আর সাথে যাবো না, বিকজ ইউ আর নট ইন্টারেস্টেড। আপনি যদি বলেন ডিসইন্টারেস্টেড, আমি তো বলি যে খান না, আর খেয়ে দেখেন কেমন লাগে, ভালো লাগতে পারে, আমি আপনাকে এই অফারটা করব। ইউ গট মাই পয়েন্ট, বুঝছেন? রিয়েলিটিতে বার্গার খাইতে নিয়ে যাবো, খাওয়াইতে নিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে নিয়ে যাবেন ভাই আপনাকে, ঠিক আছে।
ঠিক আছে, একদিন নিয়ে যাবো না, আপনার সাথে দেখা হলে বললেন, আমরা আর খাবো না। ঠিক আছে, ওকে। সো তাহলে এটার আনসার কি হবে এখন আপনারা বলেন। জাজ করতে আমি এক পার্টিকে কন্টেস্টে নিয়ে আসছি যে তারা যাতে বিচারক হয়। এখন আমি আনইন্টারেস্টেড পার্টিকে জাজ বানাইতে পারবো নাকি ডিসইন্টারেস্টেড পার্টিকে জাজ বানাইতে পারবো বলেন? অবশ্যই ডিসইন্টারেস্টেড পার্টিকে জাজ বানাইতে পারবো, এটা আনসার হচ্ছে সি। ঠিক আছে, ই নাম্বার কেন হবে না? এন ইজ ইন্টারেস্টেড তো হয় না, সো ই বাদ। মনে থাকবে? বুঝতে পারছেন? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, ডিসইন্টারেস্ট মানে এক ধরনের আনবায়াসড, ওই যে কারোর প্রতি কোনো ই নাই, সে এক ধরনের নিউট্রাল পজিশনে বিলং করে। মনে নাই আমি আপনাদেরকে বুঝাইলাম, এই পাশেও না ওই পাশেও না, মাঝখানে থাকে, দ্যাট ইজ কল্ড, মানে ডিসইন্টারেস্টেড নিউট্রাল বোঝায়। সেই হিসাবে হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে জাজের সাথে যায়, এই জন্য হচ্ছে অ্যান্সার হচ্ছে ডিসইন্টারেস্টেড। ঠিক আছে, ওকে। তারপরটাই চলে যাই, তো আরেকটু সামনের দিকে আগাই, দেখি এটা ট্রাই করেন তো দেখি, কুই ব্যাকেটটা। অনেকে বলতেছেন ইন্টারেস্টেড পার্টি কেন হলো না, এই যে ডিসইন্টারেস্টেড অর্থটা খাটান তাহলে দেখেন ইন্টারেস্টেড হয় নাকি। আপনারা যারা বলতেছেন তারা সবাই চিন্তা করেন ডিসইন্টারেস্টেড অর্থ কি, তারপরে বুঝবেন যে কেন ইন্টারেস্টেড হয়নি। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমি সলভে যাবো। আপনাদের যদি দেওয়া শেষ হয় তাহলে আমি সলভে যাই। আচ্ছা ধরেন আমার কাছে ইন এ র্যাপিড ওয়ে আর র্যাপিডলি দুইটা অপশন আছে, আমি কোনটা নিব? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন। যে আমার যে কোনো একটা কিছু সলভ করার জন্য দেওয়া আছে ইন এ র্যাপিড ওয়ে এবং র্যাপিডলি, দুইটা দেওয়া আছে, আপনি কোনটা নেবেন? দুইটা থেকে আমি প্রশ্ন দিচ্ছি না, কিছু দিচ্ছি না, আপনাদের থেকে কমন সেন্স একটা প্রশ্ন দিলাম যে ইন এ র্যাপিড ওয়ে এবং র্যাপিডলি, দুইটা থেকে আপনি কোনটা নেবেন? র্যাপিডলি নেবেন, কেন নেবেন? ফার্স্ট ইজ দিস, ওয়াই, কেন আমি র্যাপিডলি নেব? এটা হচ্ছে শর্ট এন্ড কনভেনিয়েন্ট, তাই না? ওই যে একজন বলেছেন এটা হচ্ছে শর্ট এন্ড কনভেনিয়েন্ট, তাহলে আমি ইন এ র্যাপিড ছেড়ে দিই। এখন দেখেন, ইন এ ম্যাগনিফিসেন্ট ওয়ে, ইন এ ম্যাগনিফিসেন্ট ওয়ে, ম্যাগনিফিসেন্টলি, ইন এ ম্যাগনিফিসেন্ট ওয়ে, আপনি কোনটা নেবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্নটা হয়ে গেছে। ম্যাগনিফিসেন্ট ওয়ে নেবেন নাকি ম্যাগনিফিসেন্টলি নেবেন? দ্যাটস দ্য ফার্স্ট কোশ্চেন। ম্যাগনিফিসেন্ট ওয়ে বাদ দিবেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এ বাদ, বি বাদ, ই বাদ। এখন সি ডি এর মধ্যে কোনটা নেবেন বলেন? সি নাম্বার নেবেন, সো সি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। বুঝে গেছে? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা আর আর দুইটা সব প্রবলেম সলভ করবো, তারপরে আমরা ক্লাস শেষ করব। দেখি এটা করেন, এটা পড়িয়েছি একটু আগে, এটা আনসার করেন। ওকে মাশাআল্লাহ, এটা আপনারা অনেকেই সলভ করে ফেলছেন খুব দ্রুততম সময়ের মধ্যে সলভ করে ফেলছেন। এটার আনসার কোনটা? হ্যাড দা অ্যাড্রেস, এই নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা তারপরে এটা করেন তো দেখি, ডু ইউ নো, এটা করেন তো দেখি। দুইটা সেম না, এটাতে সেমিকোলন, এটাতে কমা। দুইটা ডি আর ই কিভাবে সেম হলো? চোখ মেলে দেখেন, এখানে সেমিকোলন আছে, এখানে কমা আছে। সেমিকোলন কখনো সাবঅর্ডিনেট ক্লজের পরে আমরা সেমিকোলন দিই না, আমরা কম্পাউন্ড সেন্টেন্সের পরে পরে সেমিকোলন দিয়ে যাই। একাধিক একাধিক সেন্টেন্সের কনজাংশন না দিলে আমরা সেমিকোলন দিয়ে এই প্রিন্সিপাল ক্লজগুলো কানেক্ট করতে পারি। এটা হচ্ছে ভার্বের ফর্ম, বুঝছেন? এখানে লে মানে কি? পড়ে থাকা, এটা ভিত্তি ফর্ম হচ্ছে লেইং অন, এটা কারেক্ট আনসার হচ্ছে ই নাম্বার। ঠিক আছে, আপনারা যারা লেট টেক বলতেছেন তাদেরটা হয়নি, ওকে, এটা হবে লেইং। এবার সর্বশেষ চলে যাই আমরা, এটা করেন দেখি, বাই নেক্সট মান্থ, এটা ট্রাই করেন। আচ্ছা হয়েছে, হইলে বলেন আমি সলভ করে দিই।
অতীতে একটা নির্দিষ্ট সময় পরে কাজটা শেষ হয়ে থাকবে, সেটা কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। 2 বছর পরে তার প্রেসিডেন্ট হয়ে মেয়াদ শেষও হয়ে যাবে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা কাজ হয়ে শেষ হয়ে থাকবে, তাহলে সেটা কি পারফেক্ট টেন্স হয় না? আচ্ছা, পারফেক্ট টেন্স যদি হয় তাহলে দেখেন এই যে ফর সিন্স, এভাবে যদি না বুঝেন এভাবে বুঝাই, ফর সিন্স থাকলে সেটা সবসময় পারফেক্ট টেন্স হয় না? কথা বলেন, ফর সিন্স থাকলে পারফেক্ট টেন্স হয় কি হয় না? ইয়েস। তাহলে এখন এখান থেকে আমরা দেখি কোথায় কোথায় ফিউচার পারফেক্ট টেন্স আছে। এটা উইল বি মেয়র হবে না, উইল হ্যাভ বিন মেয়র রাখি, উইল বি মেয়র হবে না, উইল হ্যাভ বিন মেয়র থাকুক, কুড হ্যাভ বিন হতে পারে না, কারণ বলছে বাই নেক্সট মান্থ, এটা ফিউচারের দিকে নির্দেশ করতেছে। তাহলে বি নাকি ডি নিবেন? আর বি আর ডি এর মধ্যে পার্থক্যটা কি? মিলাই, উইল উইল, হ্যাভ বিন বিন, মেয়র মেয়র, এটা বড় হাতের এটা ছোট হাতের, বড় হাতে নেবেন ছোট হাতে নেবেন? এটা ছোট হাতের নিব, তো কারেক্ট আনসার ইজ ডি। বুঝে গেছে? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। সো মোটামুটি এই হচ্ছে আজকে ক্লাসের আলোচনা। আমি আপনাদের কোন এটা একটা জিনিস মেসেজ দিতে পারছি যে সেন্টেন্স কারেকশনে আপনারা প্যানিক হবেন না, যে কটা পারেন পারবেন, না পারলে কিছু করার নাই, দ্যাটস ওকে ফাইন। বুঝতে পারছেন কথা? কোনো সমস্যা নেই। পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য ফর হয়, পারফেক্টের জন্য ফর দুইভাবেই করা যায়, কোনো অসুবিধা নেই। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের আসলে কোনো এক্সিস্টেন্স থাকে না, বুঝছেন? এজন্য আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো বাস্তব প্রয়োগ নাই, এটা মাথায় রেখে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো বাস্তব প্রয়োগ নাই। মামুদ ভাই আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিলাম, ওকে? সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, না থাকলে আমি মনে হয় আপনি ক্লাসটা শেষ করতে পারি। তো অন্য প্রশ্ন করেছেন টু প্লাস ভার্বের আইনজি কখন বসে। আচ্ছা, টু প্লাস ভার্বের আইনজি বসে হচ্ছে যখন প্রিপোজিশনাল টু হয়, ইনফিনিটিভ টু না। যেমন উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, বি ইউজড টু, অ্যাকাস্টম টু, এক্সপেক্টেড টু, তারপরে হচ্ছে ওকে। সরি, আমার একটু নেট কানেকশন কল করছিল। আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে এখন? সো আপনাদেরকে আর কারো কোনো কোশ্চেন কিছু আছে? হ্যালো মামুন ভাই, শুনতে পাচ্ছেন কি? আচ্ছা ঠিক আছে, আমাকে শোনা যাচ্ছে বুঝলাম। মামুন ভাই আছেন? মামুন ভাই, আপনাদেরকে একটা গল্প বলবো। হ্যাঁ ভাইয়া। হ্যালো মামুন ভাই। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ মামুন ভাই, তো মোটামুটি আমি ইয়াটা শেষ করছি, কন্টেন্টটা শেষ করছি। ভাইয়ের তরফ থেকে যদি কিছু শেয়ার করার থাকে করতে পারেন, তাহলে আমার মনে হয় আমরা শেষ করতে পারি। হ্যাঁ ভাইয়া, যদি কিছু বলেন। আচ্ছা, হয়তো ভাইয়া কিছু বলার নাই, আমরা শেষ করে দিই ভাই তাহলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটাই, ভাইয়ের তরফে কোনো কিছু বলার নাই। সো তাহলে আমার মনে হয় শেষ করা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আচ্ছা, ওকে, আসিফ ভাই লিখেছেন একদম ওকে, তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমরা তার সামনের দিকে আগাই। সো আমরা আজকে শুরু করবো হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে লেকচারের হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন এবং সেন্টেন্স কারেকশন। এখানে একটু এটা এমন ভাবে লেখা হয়ে গেছে, এটা একটু ঠিক করে বলবেন। ট্রান্সফরমেশন একটা টপিক, সেন্টেন্স কারেকশন আরেকটা টপিক, ঠিক আছে? দুটো মাঝখানে ভাঙাচোরাটা একটু হয়ে গেছে, এটা ঠিক করে ফেলতে হবে। তো আমরা এখানে একটু পড়ি। সবার প্রথম ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝি? যে একটা বাক্যকে এমন ভাবে পরিবর্তন করা যেন তার মূল অর্থ বা কন্টেন্ট একই থাকে কিন্তু তার কাঠামোটা পরিবর্তিত হয়। এটা অনেকটা বিজ্ঞানে আপনি যদি চিন্তা করেন বরফ পানি খেলার মতো, ঠিক আছে? আপনি পানিকে বরফে নেন, পানিকে বাষ্পতে নেন, যেভাবেই নেন না কেন তার মূল জিনিসটা একই থাকে, কিন্তু খালি তার ভৌত কাঠামো পরিবর্তন হয়। এই জিনিসটাকে আমরা ইংরেজি ভাষার ক্ষেত্রে বলে সেটাকে বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে একটা ইংরেজি গান আছে না, ওই যে সাইয়া মে দেখা গেছে মে পানি পানি হো গাই, হ্যাঁ, এরকম আপনি বরফকে পানি বানান আর যাই বানান, ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে একই থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আমাদেরকে মূল অর্থ একই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি অ্যাক্টিভে রাখি, প্যাসিভে রাখি, সিম্পল রাখি, কমপ্লেক্সে রাখি, কম্পাউন্ডে রাখি, কিংবা আমি চাইলে অ্যাফার্মেটিভ নেগেটিভ অনেক কিছু করতে পারি, কিন্তু যদি আমার শব্দের অর্থ পরিবর্তিত না হয় তাহলে সেটাই হচ্ছে আপনার ট্রান্সফরমেশন, ঠিক আছে? তাহলে এখন আমরা সামনের দিকে আগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা ট্রান্সফরমেশনে যে দেখি, প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। এগুলো আসলে আমরা যখন 9 এ পড়তাম, 7 8 9 এ পড়তাম, তখন এই জিনিসগুলো আসতো না পরীক্ষায়। আপনাদের কি মনে আছে? আপনারা কিন্তু সবাই করেছেন এই নিয়মগুলো, তাই না? মনে আছে? নান বাট, নাথিং বাট, বাট থাকলে কিভাবে দিয়ে করতে হয়, অলরেডি থাকলে কিভাবে কি করতে হয়, আপনাদের কি মনে পড়ে নিয়মগুলো? দেখি কার কার মনে আছে, একটু চ্যাট বক্সে জানান তো। আচ্ছা, ক্লাস 6 থেকে পড়েছি, অনেকেই বলছেন এগুলো সহজ মনে থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মনে থাকলে তো ভালো। এগুলাই আজকে লেকচার, সে আবার পড়াশোনা, ছোটবেলার পড়ায় ফেরত যাওয়া, ঠিক আছে? বিশেষ করে এটা একটা মজার অংশ, আপনাকে ছোটবেলায় 2 দিন পর পর নিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন একটু দেখেন, আমি একটু পড়াই তাহলে আমার মতো। তো প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে যে অনলি থাকলে 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে নান বাট, 2 হতে পারে নাথিং বাট, এবং 3 নাম্বার হতে পারে নট মোর দেন অথবা নট লেস দেন। এই 3 ভাবে আমরা অনলি দিয়ে চেঞ্জ করতে পারি। আপনারা 1 এবং 2 এই দুইটা জানেন, আমি জানি। 3 নাম্বারটা অনেকে হয়তো জানেন না। আমি কিরকম এটা দেখাই দিচ্ছি। এখন অনলি আল্লাহ ক্যান হেল্প আস ব্যক্তিবাচক, তাহলে এটা নান বাট হবে। সো বল আছে, তাহলে এটা নাথিং বাট হবে। তাহলে হচ্ছে এবার দেখেন, হি হ্যাজ অনলি 10 টাকা, মানে 10 টাকা আছে সংখ্যাবাচকের ক্ষেত্রে, তাহলে হবে হি হ্যাজ নট মোর দেন 10 টাকা। এটা এইভাবে বলা যায় না, এটা বলতে হবে হি ডাজ নট হ্যাভ। এটা অনেক জায়গায় লিখছে কিন্তু এটা আসলে সঠিক না। হ্যাঁ, হি ডাজ নট হ্যাভ মোর দেন 10 টাকা, এইভাবে নট মোর দেন 10 টাকা বলতে পারেন, বা হি ডাজ নট হ্যাভ লেস দেন 10 টাকা, আপনি এইভাবে দিতে পারেন। সো নট মোর দেন দিয়ে কিংবা নট লেস দেন দিয়ে এটা লেখা যায়। 1 নাম্বার জিনিসটা কি ক্লিয়ার? তাহলে ঠিক আছে, যেহেতু ক্লিয়ার তাহলে আমি পরে চলে যাই তারপরটা। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা জানি মাস্ট, হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যাপারে আমরা জানি মাস্ট থাকলে ক্যান নট বাট হয়। যেমন উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে এটা হবে উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যান নট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। ক্যান নট হেল্প এর পরে যে একটা ভার্বের আইএনজি হয়, এখান থেকে বিগত বিসিএস এর প্রশ্ন এসে গিয়েছিল প্রিলিতে। ক্যান নট বাটটা আমরা সবাই পারি, এখানে বেস ফর্ম, কিন্তু এই হেল্পের পর একটা যে আইএনজি ফর্ম হয়, এটা থেকে বিগত বিসিএস একটা প্রশ্ন এসেছিল, একটু দেখবেন। এবার আমরা জানি বোথ এন্ড থাকলে সেটাকে নট অনলি এবং বাট অলসো দিয়ে করা যায়। যেমন দেখেন, বোথ দোলন এন্ড দোলা ওয়ার প্রেজেন্ট, তাহলে আমরা বলতে পারি নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার প্রেজেন্ট, এইভাবে আমরা বলতে পারি। সো বোথ এন্ড থাকলে নট অনলি বাট অলসো দিয়ে এটাকে নেগেটিভ করা যায়, ঠিক আছে? নট অনলি বাট অলসো থাকলে সেটাকে আবার চাইলে অ্যাজ ওয়েল এজ, তারপরে হচ্ছে অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো দিয়েও চাইলে অ্যাফার্মেটিভ করা যায়। যেমন যেমন দেখেন, নট অনলি আই বাট অলসো ইউ ওয়েন দেয়ার। এখন আমাকে বলা হলো এটাকে অ্যাফার্মেটিভ করতে, তো আমি চাইলে অ্যাফার্মেটিভটা এইভাবে করতে পারি যে আই অ্যাজ ওয়েল এজ ইউ, আই অ্যালং উইথ ইউ, আই অ্যাকম্পানিড বাই ইউ। আমি 3 নাম্বারটা দিয়ে করি, ইউ ওয়েন্ট দেয়ার। সো এইভাবেও চাইলে আবার এটাকে বোথ এন্ড ছাড়াও অ্যাকম্পানিড বাই অ্যাজ ওয়েল এজ অ্যালং উইথ থাকলে সেটাকেও অ্যাফার্মেটিভ করা যায়। দেখেন তো এই নিয়মটা বুঝছেন নাকি? 3 নাম্বারটা যদি বুঝে থাকে তাহলে একটু ইয়েস বলেন, যদি না বুঝে থাকে তাহলে একটু নো বলেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন, তাহলে সামনে দিকে আগে। এবার দেখেন, এন্ড দিয়ে আমরা জানি এই যে দুইটা জিনিস ক্যান দিয়ে যুক্ত করা যায়। যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট এন্ড জেন্টল, হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টল, এটা কি সেম আগের রুল, তার এক্সটেনশন। এবার এভরিওয়ান, এভরিবডি, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, স্টার্ট দিয়ে দিই। দেখেন, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সো দেয়ার ইজ নো মাদার বাট দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটাকে করতে পারি। যেমন ধরেন এভরিবডি রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এখন এটাকে আপনি নেগেটিভ করবেন কিভাবে, কি করতে পারবেন লিখে দিচ্ছি আমি, এভরিবডি রেসপেক্ট
এভরিবডি রেসপেক্টস দেয়ার প্যারেন্টস। এখন এটাকে কিভাবে করবেন? চেঞ্জ করেন তো। তাহলে আমরা করি দেয়ার ইজ নোবডি বাট, এখন এই জায়গায় এসে অনেকেই ভুল করছে, অনেকে লিখছেন রেসপেক্ট। এটা কি রেসপেক্ট হবে নাকি রেসপেক্টস হবে? এটা রেসপেক্টস হবে। there is nobody but respects their, বুঝে গেছে? তো এখানে কিন্তু এসটা দিয়েছেন কিনা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ওকে, ইদানিং কিন্তু বিশেষ বেশ ট্রিকি হয়ে গেছে, ওরা ছোট ছোট ভুল রাখে। ওকে, নেহিলা অর সামথিং উনি প্রশ্ন করেছেন এটা দেয়ার হবে নাকি হিজ হবে। আমরা নরমালি হিজ দেখি, তবে এখানে এটা প্রশ্নে যেরকম ছিল, এটা একটা বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন, ওটা এরকম ছিল, ওইভাবে আমি দিয়েছি, আমি কোনো পরিবর্তন করিনি। ঠিক আছে, ওখানে দেয়ার দেওয়া ছিল, সেই জন্য আমি দিয়েছি এবার। আচ্ছা, হু কখন বসবে? হু বসবে যদি আমি তাকে নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই। আপনাকে বলা হলো এটাকে ইন্টারগেটিভে পরিবর্তন করতে, তখন আপনি হু দিয়ে করতে পারেন, হু ডাজ নট রেসপেক্ট হিজ প্যারেন্টস, আপনি এভাবে করতে পারেন, বা হু ডাজ নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এভাবে করতে, হু ডু নট হবে তখন, হু ডু নট রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এভাবে করতে পারেন। কিন্তু যেটা হচ্ছে এইভাবে যখন করতে আসবেন, তখন সেখানে হচ্ছে আপনার নেগেটিভটা করাটাই বেটার আর কি, মানে দেয়ার ইজ নোবডি দিয়ে করাটা বেটার, হুটা ব্যবহার করে ইন্টারগেটিভ করার সময়। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিশেষ কোশ্চেন ইদানিং একটু ট্রিকি হয়ে গেছে। এরকম আপনারা এখানে সবাই কি বিগত বছর সকল কোশ্চেন সলভ করেছেন? কে কে করেছেন একটু বলেন তো দেখি, যে ভাই বা স্যার আমি বিগত বছরের সকল কোশ্চেন সলভ করেছি। ফিলিপ, সাদিকা, মুনতাসির, ওরা অনেকেই করেছেন। আচ্ছা, এটা করা দরকার ছিল, আপনাদের সবারই করা উচিত ছিল। আমি আশা করছিলাম আপনারা সবাই হয়তো বলবেন যে ভাই আমি করেছি এরকম সামথিং, আমি তো দেখবো যে সবার কাছ থেকে পাবো। আপনারা এটা একটু সলভ করেন, বিগত সকল কোশ্চেন আগে সলভ করেন, এটা আমি বসে বসে আস্তে আস্তে করবেন। ঠিক আছে, এবং আপনারা এটা যখন করতে যাবেন তখন এখানে আপনারা যারা সলভ করেছেন, যারা বলেছেন সলভ করেছে, তারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে আগের বিসিএস এর ইংরেজি গ্রামারের প্রশ্ন আর এখনকার বিসিএস এর ইংরেজি গ্রামারের প্রশ্নের মধ্যে পার্থক্যটা কোথায় তৈরি হয়েছে? কে বলতে পারবেন? দেখি যে পার্থক্যটা কোথায় আছে এখন, কোনো পার্থক্য কি চোখে পড়ে? সাকিব বলছেন ইয়েস, রাজু বলছেন এখন অনেক ট্রিকি, সাকিব বলছেন ইরোরে, রাজু বলছেন কোশ্চেন হ্যাঁ, সাদিকে বলছে জি ভাইয়া হ্যাঁ। আপনি যখন এই কোশ্চেন গুলো সলভ করবেন তখন আপনি একটু দেখতে পাবেন, ঠিক আছে, যে কোশ্চেনের প্যাটার্নে কিছু পরিবর্তন আসছে। আগে যেগুলো খুব সহজ সহজ ছিল এগুলো ইউজুয়ালি তুলে দিত, এখন কি একটু ট্রিকি না? আগে মুখস্থ করে পাওয়ার পর দিতেছি, সাকিব বলেছে ট্রিকি না, বাট প্রিভিয়াসলি ক্র্যামিং টাইপ। এক্স্যাক্টলি, ক্র্যামিং মানে হচ্ছে মুখস্থ করা। হ্যাঁ, আগে কি হতো, আপনি আনসার মুখস্থ করতে পারবেন, এই টাইপের ছিল। এখন আপনি আনসার মুখস্থ করতে পারবেন না, আপনাকে নিয়ম জানতে হবে এবং ভিতর থেকে ডেপথ একটু বুঝতে হবে যে নিয়মটা কি। সেটা এমন ভাবে করা যে আপনি শুধু মুখস্থ করে পারবেন না, মুখস্থ করলে আপনার কমন করবেন। ঠিক আছে, 35 থেকে 41 পর্যন্ত এখন অনেকটা ক্রিটিক্যাল, রাইট? এটা হচ্ছে বিষয়, এখন কোশ্চেন একটু ট্রিকি হয়ে গেছে, ক্রিটিক্যাল হয়ে গেছে। তো যেন এই মানে নিয়মগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন আগে আমরা এই যে ক্যানট বা ক্যানট হেল্প এগুলো করছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখন চলে যাবে রাইট ফর্ম ভার্ব। ঠিক আছে, এখন চলে এসে রাইট ফর্ম ভার্ব। বেসিক ক্লিয়ার না থাকলে হবে না। রাজু বলেছেন বেসিক মাস্ট ক্লিয়ার থাকতে হবে, এখন যা দেখছি। ইয়েস, ঠিক আছে, অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে, তা না হলে হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটু সামনে থেকে যাই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা জানি অ্যাজ সুন এজ থাকে, এটাকে নো সুনার হ্যাড দিয়ে তারপরে পরিবর্তন করা যায়। এই নো সুনার হ্যাড এর নিয়মটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ঘন ঘন পরীক্ষায় আসে। নো সুনার হ্যাড থেকে, ঠিক আছে, আগে একটু বেশি আসতো, এখন একটু কম আসে, কিন্তু তারপরে এটা আসে পরীক্ষায়। নো সুনার হ্যাড এর নিয়মটার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, কিন্তু এটা টিএইচ এ এন দেন, কিন্তু টিএইচ ই এন দেন না। আচ্ছা, টিএইচ এ এন দেন আর টিএইচ ই এন দেন, দুটার মধ্যে পার্থক্য কি কে বলতে পারবেন? আসলে আমরা একটু দেখি। টিএইচ এন দেন হচ্ছে একটা কনজাংশন, টিএইচ ই এন দেন হচ্ছে একটা অ্যাডভার্ব। দেনের বাংলা করলে আমরা পাবো হচ্ছে চেয়ে, অমুকের চেয়ে তমুক ভালো, এরকম চেয়ে হইতে, অমুক হইতে তমুক ভালো, এরকম। ঠিক আছে, চেয়ে হইতে এই ধরনের আমরা পাবো। আর অ্যাডভার্বে গিয়ে আমরা পাবো যে দেন বলতে আমরা পাবো তারপর, এরপর। তাহলে আমরা বলতে পারি দেনটা হচ্ছে একটা কম্পারিজন বোঝায়, তুলনা বোঝায়, আর দেনটা হচ্ছে একটা সময় বোঝায়। ওকে, সো এখন কি বুঝছেন দেন এবং দেনের মধ্যে পার্থক্য? তাহলে এখন নো সুনার হ্যাড যখন আমরা বলি, আমরা বাংলাতে কিরকম দাঁড়ায়, বৃষ্টি শুরু হতে না হতেই আমি স্টেশনে পৌঁছালাম। তাহলে এইখানে কিসের চেয়ে, কিসের থেকে, কিসের তুলনা হয়েছে? যে আমার এখানে দেন আসলো, কে বলতে পারবেন এখানে কিসের তুলনা? নো সুনার হেডে যে আমরা দেনটা দেই, এখানে চেয়ে বা হইতে দিয়ে কিসের তুলনা বোঝাচ্ছে? কম্পারিজন অফ হোয়াট? কম্পারিজন অফ টাইম। এটা হচ্ছে সময়ের তুলনা, কম্পারিজন অফ টাইম। তাহলে সময়ের তুলনা যদি হয়, তাহলে এখন তুলনার ব্যাপারটা কিরকম? একটা কাজ আগে ঘটেছে, একটা কাজ পরে ঘটেছে। নো সুনার যখনই আসবে তখনই বুঝবেন একটা কাজ আগে হয়েছে, একটা কাজ হয়েছে। যে কাজটা আগে হয় সেই কাজটা কি হয়? বেশি অতীত হয়। যেহেতু সে বেশি অতীত, তখন সে চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। আর
যেটা হচ্ছে পরে হয় সেটা কম অতীত, সেটা চলে যায় পাস্ট ইনডিফিনিট। এই জন্যই আমরা একটা অংশ হ্যাড মানে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে লিখি, আরেকটা অংশ হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি। বুঝে গেছে? দেখেন তো আমি কি বলতে চাইছি, আপনারা বুঝছেন নাকি? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে হচ্ছে আমরা তারপরে চলে যাই। এই রুল তো প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট পারফেক্টেও হয়, জি একই রুল একই নিয়ম দুই ক্ষেত্রে প্রযোজ্য। এবার আমরা চলে যাই হচ্ছে ডিগ্রিতে, যেমন সুপারলেটিভ ডিগ্রি থাকে, যেমন দেখেন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা বলতে পারি নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে দেখেন এই জিনিসটাকে সুপারলেটিভ ডিগ্রিকে আমি পজিটিভ ডিগ্রি করে দিলে সে এক ধরনের নেগেটিভ হয়ে যাচ্ছে না? চাইলে সুপারলেটিভকে পজিটিভ করার মাধ্যমেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা সম্ভব হয়। ওকে, আচ্ছা তারপরটাই বিপরীত শব্দ দিয়ে পরিবর্তন করা, যেমন দেখেন আই শ্যাল রিমেম্বার ইউ, তাহলে এটাকে কি বলা যায়? আই শ্যাল নট ফরগেট ইউ। আচ্ছা এখানে একটু অ্যাডভান্স, যেমন অলওয়েজ নেভার হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়মটা অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় রিটেনেও আসে, বিশেষ রিটেনও আসছিল। রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস, তাহলে কি হবে? রেভেন নেভার মিসেস দ্য ক্লাস। তাহলে দেখেন অলওয়েজ থাকলে আমরা নেভার দেই এবং তখন আমরা এটা অ্যান্টোনিম তৈরি করি। ঠিক আছে, এগুলো সহজ খুব, এগুলো খুবই সহজ। আচ্ছা তারপরটা চলে যাই। টু টু থাকলে কি হয়? টু টু থাকলে সো দ্যাট দিয়ে ক্যান নট করতে হয়, যেমন দেখেন হি ইজ টু উইক টু ওয়ার্ক, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক। তাহলে দেখেন টু টু কে আমি সো প্লাস দ্যাট প্লাস ক্যান নট দিয়ে করেছি। আচ্ছা এখন একটা যদি এরকম দিতাম, হি ওয়াজ টু উইক টু রান, তাহলে কি করতেন? হি ওয়াজ টু উইক টু রান, তাহলে কি হতো? চেঞ্জ করেন তো এখন, হি ওয়াজ so weak that he couldn't, তখন এখানে আমরা ক্যান নট রাখবো না, তখন আমরা এটাকে করে ফেলবো কুড নট রান। বুঝছেন? সো পাস্ট টেন্স হলে তখন আর ক্যান হয় না, তখন সেটা কুড হয়ে যায়। আচ্ছা তারপরটা চলে যাই। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ এজ রিমি, তাহলে এখানে দেখেন এটাকে আমরা কিভাবে করতে পারি? সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি। সো সিমি কোনো অবস্থাতেই রিমির চেয়ে কম নয়, এরকম। এটাকে আরেকভাবে করা যায়, এটাকে আমি বলি কি জানেন? এটাকে আমি বলি 69 রুল, রুল অফ 69। 6 এবং 9 এর মধ্যে ডিফারেন্স কি? একই জিনিস, জাস্ট উল্টা পাল্টা, তাই না? এটাকে এইভাবে করতে পারবেন। দেখেন আমি 69 রুলটা দেখাই দিই। সিমি was as wise as রিমি। এখন অ্যাকর্ডিং টু দ্য রুল আমি এটাকে কিভাবে 69 ফর্মেট করতে পারি? যেটা প্রথমে আছে রিমিকে সামনে আনেন, সিমি শুরুতে আছে, সিমিকে লাস্টে পাঠান। ফার্স্টেরটা লাস্টে যাবে, লাস্টেরটা ফার্স্টে আসবে, কথা বুঝছেন? কিভাবে উল্টাবেন? এখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, তাহলে এটাকে নেগেটিভ বানান, রিমি ওয়াজ নট। এখন এটা ওয়াইজ আছে, তাহলে এটাকে ওয়াইজার করে দেন, তারপর এটা দেন বসাই দেন, শেষ। সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ এজ রিমি, তাহলে আমরা এখানে করছি রিমি ওয়াজ নট ওয়াইজার দেন সিমি। এইভাবে আপনি চাইলে করতে পারেন, অর্থাৎ এন্টায়ারলি আপনি উল্টাই দিবেন খালি জিনিসটাকে। প্রথমটাকে শুরুটাকে শেষে, মাঝখানে যেটা আছে, মাঝখানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিবেন, যদি ওয়াইজ থাকে ওয়াইজার করে দিবেন, যদি ওয়াইজার থাকে তাহলে ওয়াইজ করে দিবেন। এই ভাইস ভার্সা করেও আপনি অ্যানসারটা করে দিতে পারবেন। ওইদিকে কারণ আনসার লিখে পাঠাইছেন রিমি ওয়াজ নট ওয়াইজার দেন রিমি, রিমির সাথে রিমি রাখলেই হবে।